হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদের অপেক্ষার দিন শেষ, কারণ আজকে থেকেই শুরু করছি এসটিজিটি ইংলিশ লিটারেচার থেকে। ইংলিশ লিটারেচারের মধ্যে আমাদের প্রোজ রয়েছে এবং আমাদের পোয়েট্রি রয়েছে। তো প্রথমেই তোমাদের জন্য আমি শুরু করছি প্রোজ থেকে। প্রোজগুলি প্রথমেই আমরা ডিটেইল ডিসকাশন করবো, একদম আমরা লাইন বাই লাইন জিনিসটা বুঝবো। পুরোটা জিনিস বুঝতে লাগবে, কারণ মুখস্থ জিনিস না, বুঝতে লাগবে। বুঝলে তোমরা যে কোনো কোশ্চেন আসলে ইজিলি অ্যান্সার করতে পারবে। যখন আমাদের প্রোজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা পোয়েট্রিগুলো করব, আর গ্রামার তো করবই। ইভেন এসটিজিটি অন্যান্য সাবজেক্টের ক্লাসও তোমরা পেয়ে যাবে। তো আজকে থেকে আমি শুরু করছি তোমাদের জন্য এসটিজিটি থেকে ইংলিশ লিটারেচারের প্রোজ থেকে। প্রথমেই আজকের ক্লাসে আমরা প্রথম যে গল্পটা রয়েছে ইঞ্জিন ট্রাভেল, যে শর্ট স্টোরিটা রয়েছে, সেই স্টোরিটা নিয়ে আমরা ডিসকাস করব। নেক্সট ক্লাসে স্টোরি থেকে আমরা এমসিকিউস নিয়েও ডিসকাস করব। তো যেহেতু গল্পটা অনেকটাই বড়, তো ভিডিওটা লেন্দি হতে পারে, তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি যেরকম চেষ্টা করব তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য, তো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে আশা করি তোমরা এই গল্পটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, আর যে কোনো কোশ্চেন আসলে আনসারটা করতে পারবে। তো এটা হলো আমাদের এসটিজিটি ইংলিশ লিটারেচারের ফার্স্ট ক্লাস। ওকে, আর ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই ক্লাসের শেষ জানাবে। এখন তাহলে স্টার্ট করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস ইঞ্জিন ট্রাভেল ইংলিশ লিটারেচার থেকে প্রথম টপিকটা। ওকে, তো আজকে দেখবো আমরা ইঞ্জিন ট্রাভেল। তো এই যে ইঞ্জিন ট্রাভেলটা, এটা কিন্তু আমাদের জন্য নতুন নয়, আমরা কিন্তু আগেও পড়েছি। হয়তোবা তোমাদের মনে আছে, আমরা যখন ক্লাস 10-এ ছিলাম, ক্লাস 10 একদম প্রথম চ্যাপ্টারটাই ছিল ইঞ্জিন ট্রাভেল। আমরা 9-10-এ যে গল্প কবিতা পড়েছি সেগুলি কিন্তু এখন আমরা পড়বো। হয়তোবা আমাদের মনে নেই, কিন্তু পড়তে পড়তে এগুলি মনে হয়ে যাবে। মনে না থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা একদম ডিটেলসের সাথে আমরা পড়বো। তো এই যে ইঞ্জিন ট্রাভেল, এইটার নাম থেকে আমরা কি বুঝছি? এই যে ইঞ্জিন, ইঞ্জিন মানে কি? একটা ধরো একটা রোড ইঞ্জিন বোঝালো। আর ট্রাভেল মানে কি? ট্রাভেল বলতে আমরা কি বুঝি? ট্রাভেল বলতে আমরা বুঝি কোনো একটা প্রবলেম। তো বেসিক্যালি এই যে নামের সাথে এই পুরো স্টোরিটা কিন্তু একটা জাস্টিফাই করছে, যে একদম পুরো স্টোরির সাথে নামটা একদম কারেক্টলি ম্যাচ করেছে। যে একটা ইঞ্জিন নিয়ে, একটা পার্সন একটা ইঞ্জিন নিয়ে কিভাবে, একটা রোড ইঞ্জিন নিয়ে সে কিভাবে প্রবলেম পড়লো, কত ধরনের সে সমস্যায় পড়লো, সেটা নিয়ে কিন্তু গল্পটাতে বলবো। লাস্ট পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত সে যে এতগুলো প্রবলেম সে চোখের সামনে দেখলো, প্রবলেমগুলো ফেস করছে, সেটাকে আদৌ কি সলভ হলো কি হলো না, সেটা আমরা লাস্ট পর্যন্ত দেখবো। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আমরা কিন্তু এটা একদম গল্পের মাধ্যমে পড়বো। ধরো আমরা শিখবো না, আমরা জিনিসগুলো জানবো। মনে করো তোমরা গল্পটা শুনছো, তো আমরা একদম গল্পের মাধ্যমে পড়বো ইঞ্জিন ট্রাভেল। তো এই যে ইঞ্জিন ট্রাভেল গল্পটা রয়েছে, সেটা কে লিখেছেন সর্বপ্রথম সেটা জানতে লাগবে। সেটা লিখেছেন বিখ্যাত একজন অথর, যিনি ইংলিশ লিটারেচারে খুব ফেমাস একজন অথর, যার নাম হলো আর.কে. নারায়ণ। এই যে আর.কে. নারায়ণ, তার পুরো নামটা আমাদের জানতে লাগবে। আর.কে. নারায়ণ পুরো নামটা হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এটা হলো আর.কে. নারায়ণ পুরো নাম। অনেক সময় কনফিউশন ক্রিয়েট করার জন্য তোমাদের দিয়ে দিতে পারে। তো আর.কে. নারায়ণ, তো ইঞ্জিন ট্রাভেল কে লিখেছে? আর.কে. নারায়ণ। পুরো নাম কি? রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এটা হলো আর.কে. নারায়ণ পুরো নামটা। এখন আর.কে. নারায়ণ ইংলিশ লিটারেচারে অনেকগুলো কিন্তু স্টোরি বা অনেক কিছু কৃতিত্ব তিনি দিয়ে গেছেন। তার মধ্যে থেকে খুবই ফেমাস হলো একটা ইঞ্জিন ট্রাভেল। তো স্টোরিটা তো শুরু করবোই, তার আগে তার একটা অথরের যে কোন জিনিসটার উপর বেস করে তিনি গল্পটা লিখেছেন সেই জিনিসটা একটু জেনে নিই। তো আর.কে. নারায়ণ অর্থাৎ রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, তিনি জন্মগ্রহণ করেছেন 10 অক্টোবর 1906 সালে 10 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 13 মে 2001। ওকে, আর তিনি হলো একজন ইন্ডিয়ান রাইটার। এই যে আর.কে. নারায়ণ ওয়াজ এন ইন্ডিয়ান রাইটার। তিনি ইন্ডিয়ান রাইটার কিসের জন্য ফেমাস? known for his work set in the fictional South Indian town of Malgudi. তিনি কি করেছেন? তিনি হলো ইন্ডিয়ান একদম ফেমাস একজন অথর। তিনি বিভিন্ন গল্প লিখেছেন। তিনি যে বিভিন্ন গল্পগুলো লিখেছেন সেগুলি কিন্তু ফিকশনাল মানে যেটা সত্য নয়, কাল্পনিক। অর্থাৎ তিনি একটা না নিজে থেকে একটা কল্পনা করে অনেক গল্প লিখেছেন। কল্পনা করে যে গল্প লিখেছেন, সেই গল্পের মধ্যে তিনি একটা শহর মেনশন করেছে। সেই শহরটার নাম হলো মালগুড়ি। সেই শহরটার নাম কি? এই যে মালগুড়ি নামটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এই স্টোরির মধ্যে যতবার মেনশন করা হবে শহরটা, সেই শহরটার নাম হলো মালগুড়ি। আর এই মালগুড়ি কিন্তু বাস্তবে নেই, এই শহরটা বাস্তবে নেই, এটা একটা ফিকশনাল একটা টাউন। এই ফিকশনাল টাউনটা কে ক্রিয়েট করেছে? আর.কে. নারায়ণ। তিনি যতগুলো শর্ট স্টোরি লিখেছে সবগুলি কিন্তু এই মালগুড়ি ফিকশনাল যে শহরটা রয়েছে এই শহরটার উপর বেস করে তিনি বিভিন্ন স্টোরি লিখেছেন। তার মধ্যে একটা হলো ইঞ্জিন ট্রাভেল। ওকে, হি ওয়াজ এ লিডিং অথর অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অ্যালং উইথ মুলক রাজ আনন্দ, নামটা মনে রাখবে, অ্যান্ড রাজা
রাজা রাও, অর্থাৎ যে আর কে নারায়ণ তিনি হলেন ফেমাস একজন লিডিং একজন অথর কিসের, যে আর্লি ইন্ডিয়ান লিটারেচার, মানে আর্লি যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার রয়েছে, সে আর্লি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার মানে ইংরেজি যে সাহিত্য, যেরকম বাংলা সাহিত্য আমরা পড়ি না, সেমভাবে ইংলিশ সাহিত্য আছে। আর ইংলিশ সাহিত্য বিভিন্ন দেশের সাহিত্য এরকম রয়েছে, তার মধ্যে আমাদের ইন্ডিয়ানও কিন্তু রয়েছে। তো আর্লি ইন্ডিয়ান যে সাহিত্য রয়েছে, যে লিটারেচার রয়েছে, সেখানে তিনি একজন খুব ফেমাস একজন অথর। তিনি বিভিন্ন গল্প কবিতা লিখেছে যেটা খুব ফেমাস হয়েছে, তিনি লিড করতো। এবং তিনি তার সাথে আরো দুজন ছিল খুব ফেমাস, তার নাম ছিল মুল্ক রাজ আনন্দ, আর একজনের নাম হলো রাজা রাও। এই তিনজন মিলে অনেক কিছু কৃতিত্ব দিয়ে গেছে। তো এই তিনজনকে না ট্রায়ো বলা হয়, ট্রায়ো। আমরা যে এরকম তিনটা থাকলে বলি না ট্রায়ো, তো এরকম তারা তিনজনকে কিন্তু ট্রায়ো বলা হয়, তিনজন এরকম ট্রায়ো নামে ফেমাস ছিল। ওকে, তো এই আর কে নারায়ণ পুরো নামটা জানলাম, তার জন্মসাল মৃত্যুসালটা জানলাম। আর তিনি যতগুলো গল্প লিখে গেছে, শর্ট স্টোরি লিখে গেছে, সেগুলি ফিকশনাল, সেগুলি মানে বাস্তবে সত্যি নয়, সেগুলি হলো ফিকশনাল। আর ফিকশন, তিনি একটা শহর, তিনি একটা কল্পনা জগতে একটা শহর তিনি বানিয়েছে, সেই শহরটার নাম হলো মালগুড়ি। সেই মালগুড়ি শহরটার উপর বেস করে কিন্তু এই ইঞ্জিন ট্রাভেল এই গল্পটা পুরোটা বেস করবে। তো এখন মনে রাখবে, এই গল্পতে যতবার আমি বলবো শহরটার কথা, সেই শহরটার নাম হবে মালগুড়ি শহর, এটা ফিকশনাল। আর আরেকটা জিনিস মনে রাখবে, এখন যে আমরা ইঞ্জিন ট্রাভেলটা পড়বো, স্টোরিটা নিয়ে পড়বো, এই স্টোরিটা কিন্তু বেস হয়েছে 1972, অর্থাৎ 1972 প্লটের মধ্যে এই স্টোরিটা বেস। তো মনে রাখবে এই শহরটা হলো মালগুড়ি, যেটা ফিকশনাল, এটা বেস হলো 1972। তো 1972 সালে কনসেপ্টটা ধরে, মানে ওই সময় কিরকম হতে পারতো সেটা কনসেপ্ট ধরেই কিন্তু এই গল্পটা হবে। যেরকম ধরো আজকাল 500 টাকার যে ভ্যালু, তখনকার 500 টাকার ভ্যালু কিন্তু অনেক বেশি ছিল, কারণ অনেক ডিফারেন্স ছিল 1972 সালে। তো সেই অ্যাকর্ডিং, তো এটা প্লটটা যেহেতু 1972 সালে, সেই অ্যাকর্ডিং কিন্তু পুরো গল্পটার বেস হবে। ওকে, তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্ত আমরা এখন স্টোরি কিন্তু স্টার্ট করিনি, আমরা দেখলাম, কারণ আমাদের অথরের ব্যাপারে জানতে লাগে, এখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। প্রথম জানলাম অথরের নাম কি, তার জন্মসাল মৃত্যুসাল জানলাম, তিনি যে ফেমাস যে কোন শহরটার উপর ফিকশনাল শহরটা কি সেটা জানলাম। এখন এটার উপর বেস করে এখন আমি স্টোরিটা শুরু করছি। খুব ইন্টারেস্টিং স্টোরি, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে অনেক জায়গা ভুল করতে পারো বা তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, দেখবে ক্লাসের শেষে তোমাদের গল্পটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আমি সেভাবে তোমাদের চেষ্টা করো, জাস্ট তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। এখন তাহলে আমি স্টার্ট করছি। ওকে, সো এখন এখান থেকে স্টোরিটা শুরু হলো। এখন স্টোরিটা তোমরা ইংলিশে তো অনেক জায়গায় পেয়ে যাবে, ইংলিশে তোমরা বইয়ে পেয়ে যাবে, গুগলে পেয়ে যাবে, কিন্তু এই যে বেঙ্গলি ট্রান্সলেটটা তোমাদের জন্য রেখেছি। অনেকেই তোমরা ইংলিশের মধ্যে অনেকটা উইক রয়েছে, তোমাদের প্রয়োজন হয়, সেই জন্য আমি ইংলিশের সাথে সাথে বাংলাটাও রেখেছি। বাংলাটা আমি এক্সপ্লেন তো করবোই, আবার এখানেও রেখেছি। আর পিডিএফ নিয়ে চিন্তা কোনো কারণে, পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম গ্রুপে পিডিএফটাও প্রোভাইড করে দেবো। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণে, তোমরা জাস্ট গল্পটা ভালোভাবে বোঝো। তো স্টোরিটা শুরু হয় কোথা থেকে দেখো, স্টোরিটা বলছে যে ন্যারেটর আমরা বলে থাকি, ন্যারেটর যে স্টোরিটা বলছে, এই গল্পতে যতবার আমি অর্থাৎ আমি শব্দটা বলবো, আমি মানে এখানে আমাকে কিন্তু বোঝাইনি, আমি এখানে বলতে বুঝিয়েছি ন্যারেটরকে। ওকে, এখন যতবার এই জিনিসটা একটু মাথায় রাখবে, গল্পটা বলতে গেলে যতবার আমি বলবো সেটা বোঝানো হয়েছে ন্যারেটরকে, মানে ন্যারেটিভ পার্সপেক্টিভ ওয়েতে, মানে ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউতে আমি তোমাদেরকে গল্পটা বলছি। তো এটা আর বলতে ন্যারেটরকে বোঝানো হয়েছে। আর শহর যতবার বলবো, শহরটা বোঝানো হয়েছে মালগুড়ি শহর। বোঝা গেল? তো এখানে স্টোরিতে কি রয়েছে দেখো, There came down to our town some years ago, said the talkative man, a showman owning an institution called the Gaiety Land. Very important. তো এখানে কি বোঝানো হলো দেখো, কিছু বছর আগে, কথাটা কে বলছি, এই যে ব্র্যাকেটে আছে, say the talkative man. Talkative man, এই যে talkative man কাকে বলা হয়, যারা বেশি কথা বলে, বেশি বকবক করে। অনেকে আছে দেখবি খুব বেশি কথা বলে, খুব বেশি বকবক করে, তাদেরকে টকেটিভ ম্যান বলা হয়। তো একজন টকেটিভ ম্যান, ন্যারেটর কিন্তু নিজেই, তিনি খুব টকেটিভ ম্যান। তো টকেটিভ ম্যান কি বলছে দেখো, টকেটিভ ম্যান বলছে যে কিছু বছর আগে আমাদের শহরে, এখানে আওয়ার টাউন, আমাদের শহরে বলতে কি বুঝিয়েছে, আমাদের শহর বলতে এখানে বুঝিয়েছে মালগুড়ি শহরটা বুঝিয়েছে। যে টকেটিভ ম্যান বলেছে, অর্থাৎ ন্যারেটর বলেছে, কিছু বছর আগে আমাদের শহর বলতে মালগুড়ি শহরে একটা ইনস্টিটিউশন, ওকে, একটা প্রতিষ্ঠান যেটার নাম হলো গেইটি ল্যান্ড। প্রতিষ্ঠানটার নাম কি, গেইটি ল্যান্ড।
গেটিলেন একটা প্রতিষ্ঠান ছিল, মানে যেখানে একটা মেলা বসেছিল। ওই মেলাটা যে বসিয়েছিল, যে ওই যে একটা গ্রাউন্ড ছিল বা একটা মেলাটা যে ওনার ছিল, যে মেলাটা মানে বসিয়েছে, ধরো এখন আমি একটা মেলা বসালাম, এখানে অনেকেই এসে নিজে যার যার দোকান টোকান বসালো, তো ওই সে হলো যে ওয়েং করেছে, মানে যে ওনারটা, তার দিকে তাদেরকে বলা হয় কি শোম্যান। শোম্যান কিছু বছর বললো এখানে টকেটিভ ম্যান বলেছে, কিছু বছর আগে আমাদের শহর অর্থাৎ মালখুড়িতে যে একটা ইনস্টিটিউশন, একটা প্রদর্শনী, একটা প্রদর্শনী যেটার নাম হলো গেটিলেন, সেই গেটিলেন একটা বসেছে, যেটা বসেছে কি শোম্যান বসিয়েছে, মানে যে ওনা তাকে শোম্যান বোঝানো হয়েছে। সেখানে কি প্রদর্শন করা হয়েছে, সেখানে একটা মেলা বসেছে, সেখানটা কি বসেছে, সেটা একটা মেলা বসেছে। তো মেলাটা কোথায় বসেছে, মেলাটা ইঞ্জিন ট্রাভেল গল্পে মেলাটা বসেছে মালগুড়ি শহরে, মালগুড়ি শহরে। তো এখানে যে একটা ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশন নাম কি, নামটা হলো গেটিল্যান্ড। গেটিল্যান্ড সে কে সেটা ওন করে, সেটা ওন করে কি, ওন করে শোম্যান। বোঝা গেল তো? অর্থাৎ বলা হয়েছে টকেটিভ ম্যান বলল কিছু বছর আগে আমাদের শহর অর্থাৎ মালগুড়ি শহরের মধ্যে একটা ইনস্টিটিউশন, একটা প্রদর্শনী অর্থাৎ একটা মেলা বসেছে, মেলাটা বসেছে যে একটা, যার নাম ছিল একটা গেটিল্যান্ড, সেখানে বসেছে, সেটা ওন করে কি, মানে ওনারটা হলো শোম্যান, মেলাটা বসেছে। এখানে এতটুকু বোঝানো হলো। নেক্সট যেটা রয়েছে নেক্সট স্লাইডে, মেলাটা তো বসলো, মেলাটা তো হবে সেটা বুঝলাম, মেলা যে হবে, মেলা হতে গেলে অনেক প্রিপারেশন দরকার, সেটা নেক্সট স্টেপে আসবে। ওভারনাইট সরি ওকে, এখানে কি বলেছে, ওভারনাইট আওয়ার জিমখানা, ওভারনাইট আওয়ার জিমখানা, মনে রাখবে জিমখানা গ্রাউন্ডস বিকেম যে রেসপ্লেন্ডেন্ট উইথ ব্যানার্স এন্ড স্ট্রিমার্স এন্ড কালার ল্যাম্পস। অর্থাৎ কি হলো, যখন মেলাটা যেহেতু বসবে, এখন বলা হলো না যে আমাদের শহরে যে একটা মেলা বসবে, মেলাটা যেহেতু বসবে, মেলার মধ্যে অনেক কিছু থাকবে, মেলার মধ্যে অনেক কিছু দোকান থাকবে, অনেক ধরো এখন কেউ জাদু দেখাচ্ছে বা অনেকে ধরো কোনো একটা যেরকম জোয়া খেলার বিষয় থাকে সেটা থাকলো। এখন মেলাটা যখন প্রিপারেশন করবে, সেটা যেন সাজাতে লাগবে ওই গ্রাউন্ডটা সাজাতে লাগবে। যে গ্রাউন্ডের মধ্যে মেলাটা বসেছে, সেই গ্রাউন্ডটার নাম হলো জিমখানা গ্রাউন্ড, নামটা মনে রাখবে। তো গ্রাউন্ডটার নাম কি, যেখানে মেলাটা বসেছে, গেটিল্যান্ডের যে মেলাটা বসেছে মালগুড়ি শহরে, যে গ্রাউন্ডটার নাম কি, গ্রাউন্ডটার নাম হলো জিমখানা গ্রাউন্ড। সেই জিমখানা গ্রাউন্ডের মধ্যে যেহেতু মেলাটা বসেছে, তাহলে সেটা সাজাতে লাগবে। সেটা কি করলো, রাতারাতি মানে ওভারনাইট রাতারাতি সেটা সাজালো। কি দিয়ে সাজালো, সেটা বিভিন্ন রঙিন কাগজপত্র মানে রঙিন পতাকা দিয়ে সাজালো, বিভিন্ন লাইট দিয়ে সাজালো, বিভিন্ন ব্যানার লাগালো, বিভিন্ন পোস্টার লাগিয়ে এগুলি সাজালো। এটাই বলা হয়েছে যে জিমখানা গ্রাউন্ডে যেখানে মেলাটা হবে, সেখানে রাতারাতি সাজালো, বিভিন্ন ব্যানার দিয়ে সাজালো, রঙিন যে ধরো এখন কাগজপত্র দিয়ে ব্যানার দিয়ে সাজালো, বিভিন্ন স্টিমার দিয়ে সাজালো, কালার ল্যাম্প দিয়ে সাজালো, বিভিন্ন লাইট টাইট দিয়ে, বিভিন্ন কালারিং লাইট, বিভিন্ন কালারিং কাগজ টাগজ দিয়ে, ব্যানার ট্যানার লাগিয়ে, এইগুলি দিয়ে রাতারাতি দেখবে কি করলো, জিমখানা গ্রাউন্ডটাকে খুব সুন্দরভাবে সাজালো, মেলার জন্য প্রিপারেশনটা করে নিল। তারপর কি হলো, from all over the district crowd poured into the show। সব তারপর কি হলো, যে মালগুড়ি যে শহরে যত ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্ট থেকে একদম লোকেরা আসছে, লোকেরা একদম ভিড় উপচে পড়েছে। খুব বেশি মেলা হলে কি হয়, খুব বেশি ভিড় হয়, তো প্রতিটা অনেক ডিস্ট্রিক্ট থেকে, অল ওভার ডিস্ট্রিক্ট থেকে লোকেরা এসে তো মানে একদম ফুলফিল করে দিয়েছে, ক্রাউড একদম উপচে পড়েছে এই শোটাতে, এই মেলাটাতে। যে মেলাটা কোথায় হয়েছে, জিমখানা গ্রাউন্ডে মেলাটা হয়েছে। তো অনেক লোকজন আসলো, ভিড় হয়ে গেল, অল ওভার ডিস্ট্রিক্ট থেকে আসলো, ভিড়টা একদম উপচে পড়েছে এই শোটাতে। ওকে, নেক্সট রয়েছে, নেক্সট within a week of opening in gate money along there collected nearly 500 rupees a day। very important, 500 rupees a day মানে একদিনে 500 টাকা কামিয়েছে। এটা মনে রাখবি, এটা প্লটটা কবে ছিল, 1972। এখন 1972 500 টাকার ভ্যালু মানে অনেক অনেক। এখনই 500 টাকার ভ্যালু যেরকম, তার থেকে তখন কিন্তু যে 500 টাকার ভ্যালুটা অনেক বেশি ছিল। মানে এত ভিড় হয়েছে, সব ডিস্ট্রিক্ট থেকে এত মানুষ এসেছে, এত ভিড় হয়েছে, এত ভিড়টা উপচে পড়েছে, যে কি হলো, যে এক সপ্তাহের মধ্যে দেখা গেল যে রোজ প্রতিদিন 500 টাকা করে হয়েছে কি গেট ফিটা। যে এখন ধরো আমরা মেলাতে যাবো, কোনো একটা কনসার্টে যাবো, কনসার্টের জন্য টিকিটটা নেব, টিকিট নেওয়ার জন্য টাকা তো লাগবে, তো সেখানেও মেলাটা যাবে, সেখানে টাকা দিয়ে লোকরা যেত, গিয়ে শো দেখতো বা মেলাতে যেত, অন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করলে সেটা করতো। সেটা দেখা গেল এত পরিমাণে মানুষ এসেছে, এত ভিড় হয়েছে, যে একদিনে 500 টাকা হয়ে যেত, একদিনে একদম 500 টাকা হয়ে যেত। আর তখনকার সময় 500 টাকা মানে অনেক হিউজ, এত ভিড় হয়েছিল। মনে রাখবে তাহলে যে ওপেনিং এর গেট মানি মানে গেটে যে এন্ট্রি ফিটা, সেটা একদিনে কত টাকা, একদিনে 500 টাকা, একদিনে কিন্তু 500 টাকা হয়ে যেত, নিয়ারলি 500 টাকার মতন হয়ে যেত।
Gaityland provide us with all sort of fun and gambling and slide shows। মানে গেটিল্যান্ড মানে কি? গেটিল্যান্ড হলো সেই ইনস্টিটিউশনটা, মানে সেই মেলাটার নাম হলো গেটিল্যান্ড। সেই মেলাটার নামটা কি? সেই ইনস্টিটিউশনটার নাম হলো, মানে একটা ইনস্টিটিউশন যে আছে, মানে ধরো একটা ইনস্টিটিউশন আছে, সেখান থেকে একটা মেলাটা বসাবে, তো ওই ইনস্টিটিউশন নামটা হলো গেটিল্যান্ড। আর যে ইনস্টিটিউশনের যে মালিক তিনি হলেন শোম্যান বলা হয়। আর এই মেলাটা কোথায় বসিয়েছে? মেলাটা বসিয়েছে জিমখানা গ্রাউন্ডের মধ্যে। আর এত পরিমাণে লোকজন এসেছে, দেখা গেল একদিনই প্রায় 500 টাকার মতন যে গেট ফিটেই হয়ে যেত, বাকি তো আছে, গেট ফিটে 500 টাকার মতন হয়ে যেত। এখন সেখানে এই যে এত কিছু আছে, মেলাতে এত কিছু বসিয়েছে, যে গেটিল্যান্ড কি করলো? গেটিল্যান্ড প্রোভাইড করেছে, মানে সেই ইনস্টিটিউশনটা কি প্রোভাইড করেছে? অনেক ধরনের ফান, অনেক ধরনের মজার জিনিস প্রোভাইড করেছে, অনেক ধরনের ধরো খেলনা, অনেক ধরনের যেরকম গ্র্যামলিং মানে কি? গ্র্যামলিং মানে হলো বলতে পারো যে জুয়া খেলা, অনেক ধরনের গ্র্যামলিং, জুয়া খেলার যে প্রস্তুতি ছিল, অনেকগুলি দোকান ছিল জুয়া খেলার। তারপর যেরকম স্লাইড শো ছিল, বিভিন্ন স্লাইড শো, ধরো এরকম আমরা বলি না মদকা কোয়া, এরকম মদকা কোয়া, বা ধরো কোনো একটা ম্যাজিক শো, এরকম বিভিন্ন আরো শো মেলাটাতে ছিল। ওই মেলাটা কে সেটা প্রদর্শন করেছে? সেটা করেছে যে একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন নামটা ছিল গেটিল্যান্ড। মেলাটা কোথায় বসেছে? জিমখানা গ্রাউন্ডে। বোঝা গেল? তো অর্থাৎ এতটুকু পর্যন্ত কি বোঝানো হয়েছে? যে শোম্যান বললো, সরি নেরেটর বললো, যে বেশি কথা বলে টকেটিভ ম্যান, সে বললো অনেক বছর আগে কি হয়েছে, যে কিছু বছর আগে আমাদের শহর অর্থাৎ মালগুড়ি শহরে যে একটা ইনস্টিটিউশন এসেছে, যে ইনস্টিটিউশন নামটা হলো গেটিল্যান্ড। গেটিল্যান্ডের যে ওনার, যাকে বলা হয় শোম্যান কি করেছে? একটা মেলার জন্য একটা মেলার প্ল্যানিং করেছে, একটা মেলা করবে। সেই মেলাটা কোথায় করেছে? জিমখানা গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডটার নাম জিমখানা গ্রাউন্ড। সেখানে মেলা বসিয়েছে। এখন মেলা যেহেতু বসাবে, প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশনটা করেছে। প্রিপারেশন এবং রাতারাতি বিভিন্ন ধরনের কালারিং লাইট, কালারিং কাগজপত্র, ব্যানার, এগুলি লাগিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। সাজানোর পর দেখা যায় যখন মেলাটা শুরু হলো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অল ওভার ডিস্ট্রিক্ট থেকে লোকেরা এত পরিমাণে এসেছে, এত পরিমাণে ভিড় করেছে, ভিড়টা উপচে পড়েছে, যে সেখানে দেখা গেল যে গেট ফিটা রয়েছে একদিনে 500 টাকা, প্রায় 500 টাকা হয়ে যায়। তখন যেহেতু 1972 প্লট, এটা 1972 এ 500 টাকা মানে অনেক হিউজ পরিমাণে টাকা। তো একদিনই 500 টাকার মতন চলে আসতো। এখন দেখা গেল তারপর যেহেতু গেটিল্যান্ড অর্থাৎ সেই ইনস্টিটিউশনটা মেলাটা যে করেছে, তাহলে তারা কি করেছে? তারা বিভিন্ন ধরনের ফান জিনিস অ্যাড করেছে মেলাতে। বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন জুয়া খেলার জন্য ব্যবস্থা করেছে, বিভিন্ন স্লাইড শো, যেরকম মদকা কোয়া, বা যেরকম ধরো আরো ম্যাজিক শো, আরো এরকম বিভিন্ন শো তারা প্রিপেয়ার করেছে। যেরকম ধরো যে পাখি আছে না, প্যারট থাকে, প্যারটরা যে কথা বলে, কথা বলতে পারবে, এরকম শো তারা প্রিপেয়ার করেছে। বিভিন্ন শো তারা প্রিপেয়ার করেছে যাতে লোকেরা গিয়ে দেখতে পারে। বোঝা গেল এতটুকু? এখন যাই আমি নেক্সট যেটা রয়েছে, দেখো নেক্সট রয়েছে ফর এ কাপল অফ আনাস। মনে রাখবে আনাস, আমরা বলি না 1 আনা 2 আনা 3 আনা, ওইটা আনাস বলা হয়েছে। For a couple of annas in each booth, for each প্রতিটা বুথের মধ্যে we could watch anything from performing parrots to crack, from performing parrot to crack motorcyclist looping the loop in the dome of death. Dome of death মানে মদকা কোয়া, আমরা বলি না মদকা কোয়া। দেখবে কি হয়, দুর্গাপূজার সময় বা অন্যান্য মেলার সময় অনেক জায়গাতে মদকা কোয়া বলে। যেরকম আমি যে আগরতলা শহরে বলি, নেতাজি স্কুলে দেখবে ওখানে কি হয়, মদকা কোয়া কিন্তু থাকে প্রতি বছর দুর্গাপূজার সময়। ওইটাকে বলা হয় ডোম অফ ডেথ। ওইখানে কি করে, বিভিন্ন দেখবে মোটরসাইকেলিস্ট আছে, তারা যে বাইকটা চালায়, ওইখানে ওই যে কোয়াটার মধ্যে, যেটাকে আমরা মদকা কোয়া বলে থাকি, ওই শোগুলো কিন্তু তারা এখানে প্রিপেয়ার করেছিল লোকেদেরকে দেখানোর জন্য। এখন লোকেরা মেলাতে তো গেল, মেলাতে গিয়ে বিভিন্ন শো আছে, সেই শোগুলি দেখবে। সেই শোগুলি দেখার জন্য তাদেরকে না আনা দিতে লাগতো। এখন যেরকম আমরা বলি না 1 টাকা 2 টাকা 5 টাকা 20 টাকা, তখন কিন্তু আনা ছিল। এখন তো আমরা আনা ইউজ করি না, আগে তো আনা ছিল। তখন তারা কিছু আনা দিলি, ধরো এখন 1 আনা দিল, সে আনার বদলে সে একটা শো দেখতে পারতো। এখন বিভিন্ন ধরনের শো ছিল, বিভিন্ন ধরনের জুয়া খেলার জিনিস ছিল, বিভিন্ন শো ছিল। সেগুলি যখন দেখবে, তারা যখন সেগুলি কিছু এক্সপিরিয়েন্স করবে, সেটার জন্য তাকে টিকিট নিতে লাগতো। এখন ধরো আমরা দুর্গাপূজাতে যাবো, গিয়ে কি করবো, আমরা এখন মদকা কোয়া ওইটা শোটা দেখবো। বা ধরো এখন আমরা যে থাকে অনেকগুলি থাকে যে আমরা এগুলিতে উঠবো, ওইগুলির জন্য টিকিট কাটতে লাগে, যে 40 টাকা 50 টাকা 60 টাকা লাগে। তো তখন তো এরকম 40 টাকা 50 টাকা লাগতো না, তখন লাগতো আনা। তো একটা শো দেখবে বা একটা জিনিস তারা এক্সপিরিয়েন্স করবে, সেই জন্য একটা আনা লাগবে। তো তারা এই আনাটা দিত, দিয়ে তারা শো দেখতো, বিভিন্ন শো দেখতো। যেরকম শো কি ছিল, তারা বিভিন্ন জিনিস দেখতে পারতো। যেরকম ধরো
প্যারট পারফর্মিং প্যারট, যে প্যারট যে আমরা বলে থাকি না যে যেটাকে বলে থাকে যে কিছু পাখি আছে যারা কথা বলতে পারে, তো তাদের জন্য একটা শো থাকতো। এটা থেকে শুরু করে আরো বিভিন্ন শো থাকতো, যে মোটরসাইকেলিস্ট, ক্র্যাক মোটরসাইকেলিস্ট, মানে ওই যে মদকা কুয়ার মধ্যে মোটরসাইকেলে তারা যে বাইকটা চালায় ওইগুলি থাকতো, ওই সবগুলি দেখাইতো। আমরা যে কোনো কিছু দেখতে পারতাম, মানে যে কোনো একটা দেখো সেই জন্য একটা আনা দিতে লাগতো। ধরো একটা 1 আনা দিয়ে টিকিট নিলাম, তারপর আমি ওই শোটা দেখলাম। তো এরকম আমরা শো, বিভিন্ন শো সেখানে দেখতে পারতো, কিসের বদলে? আনার বদলে। তো এই জিনিসটা মনে রাখবে, আনাস। তারপর যেটা রয়েছে, ইন এডিশন টু দিস দেয়ার ওয়্যার লটারি। লটারি যে এটা তো আছে, এটার সাথেও আরো অনেক কিছু ছিল, যেরকম লটারি। মনে রাখবে, লটারি জিনিসটা মনে রাখবে, কারণ এই লটারির উপরেই কিন্তু পুরাটা গল্প ডিপেন্ড করছে। লটারি ছিল, shooting galleries where for an anna you always stood chance of winning 100 rupees. ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রতিটা জিনিস মনে রাখতে লাগবে। এগুলো তো ছিলই যে কিছু আনা দিলে আমি যে তুতা পাখির কথা বলা থেকে শুরু করে মদ কাকুয়া দেখতে পারতাম, অন্যান্য জিনিস দেখতে পারতাম, এগুলি তো আছেই। এগুলি ছাড়াও আরো কিছু ছিল, যেরকম লটারি ছিল। ধরো 1 আনা দিয়ে, যেখানে কিন্তু 1 আনা বলা হয়েছে, যে 1 আনা, 1 আনা দিয়ে একটা লটারির টিকিট কিনলাম, লটারির টিকিট কিনে এটা বদলে যে কোনো একটা প্রাইজ জিততে পারতাম। ওই যে প্রাইজ জেতার যে ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু গল্পটা। তো এখানে শুধু লটারি না, লটারি ছাড়াও যেরকম থাকে না, ধরো বেলুন কয়েকটা লাগানো থাকবে, আমি বন্দুকটা দিয়ে শুট করলাম, শুট করলে কি হবে, সেখান থেকে আমি টাকা পাবো। তো সেখান থেকে যে 1 আনা দিয়ে একটা টিকিট কিনে ধরো বন্দুক দিয়ে শুট করতো, সেটা যদি মানে পয়েন্টে লাগতো, বেলুনটা যদি ফাটতো, তাহলে তার বলতে সে 100 রুপিস পেতো। তো এইটাও কিন্তু কাইন্ড অফ জুয়াই কিন্তু বলতে পারো। তো ওইগুলোও কিন্তু ছিল। আর ওইগুলো যে পারফর্ম গুলো করতো, সেটার জন্য কতটুকু প্রয়োজন হতো? 1 আনা প্রয়োজন হতো। 1 আনার প্রয়োজন হতো, যে 1 আনা মানে 1 আনা প্রয়োজন হতো। আর যদি সেটা সে জিততো, উইন হতো, মানে সে জিততো, তাহলে জিতার পর সে কত টাকা পেতো? জিতার পর সে 100 রুপিস পেতো, 100 টাকা পেতো। ওকে, তো এখান থেকে কিন্তু স্টোরিটা আরো ইন্টারেস্টিং হতে শুরু করলো। কি রকম? এই যে লটারি জিনিসটা বললাম, যেটা আমি এখানে স্টার মার্ক দিয়েছি। এখন তোমরা একটা জিনিস ভাবো তো, ধরো তোমরা তোমাদের লাইফের প্রাইজ, কেউ না কেউ প্রাইজ তো জিতেছো, প্রাইজ জিতলে সবাই আমরা খুশি হই। প্রাইজ জিতলে ভাই কে খুশি হয়? সবাই তো আমরা খুশি হবো। এখন তোমরা কি এরকম কখনো হয়েছো, প্রাইজ জিতেছো, জিতে খুশির বদলা তোমরা এই প্রাইজটা নিয়ে প্রবলেমে পড়ে গেছো? এরকম কি তোমাদের হয়েছে? এই গল্পতে কিন্তু ন্যারেটারের সাথে এক্সাক্ট সেম জিনিসটা হয়েছে। সে প্রাইজ জেতার পর খুব খুশি হয়েছে, কিন্তু দেখা গেল যে প্রাইজটা সে জিতেছে না, সেটা নিয়ে সে প্রবলেমে পড়েছে। যত ধরনের প্রবলেম, এতই প্রবলেম হয়েছে যে তার জেলেও যেতে লেগেছে। যে এই কিসের জন্য? ওই প্রাইজটার জন্য। মানে সে প্রাইজটা পেয়ে খুশি হওয়ার বদলে না, তাকে প্রবলেম ফেস করতে হয়েছে। ওইটা নিয়ে কিন্তু পুরো গল্পটা। আর সেই যে প্রাইজটা জিতেছে, সেটা হলো লটারি থেকে। তো এখন থেকেই গল্পটা দেখবে আরো ইন্টারেস্টিং হতে শুরু হয়ে যাবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে বলবে, আমাকে বলবে, তোমাদের সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট ক্লাসে এমসিকিউস প্র্যাকটিস করব, ডাউট থাকলে সেখানে বলবে, সেখানে যে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, নেক্সট যে পার্টটা রয়েছে, নেক্সট পার্টে দেখো কি রয়েছে। নেক্সট পার্টে রয়েছে, there was a particular corner of the show which was in great favor. great favor বলতে এখানে বোঝাচ্ছে খুব বেশি ভিড়, মানে একদম ভিড় উপচে পড়েছে। একটা কর্নার রয়েছে, একটা কোণা রয়েছে, ওই কোণাতে দেখা যাচ্ছে সবার ভিড়। এখন ধরো কি হলো, ধরো একটা মেলা বসেছে, অনেক দোকান রয়েছে, অনেক, সব দোকানে তো মোটামুটি মানুষ আছে, কিন্তু দেখা গেলে একটা দোকানে না খুব বেশি ভিড়। তো এরকম সেম জিনিসটা হয়েছে, দেখা গেছে একটা কোণার মধ্যে একটা শপ রয়েছে, সেখানে খুব বেশি ভিড়। তো ন্যাটা কি করলো, ন্যাটা সেই ভিড়ের এখানে গেল, যে ভিড়টাতে কি রয়েছে, এত ভিড় রয়েছে, একটা ভিড় দেখলে আমাদের মনে হবে না, এত কিউরিসিটি আসবে যে আরে এখানে তো এত মানুষ আছে, কেন আছে, আমিও গিয়ে দেখি, একটা কিউরিসিটি আসবে। তো ন্যাটা কি করলো, সেখানে গেল। এয়ারপোর্টের টিকিট কস্টিং 8 আনাস, যে সেখানে একটা টিকিট ছিল, টিকিটটা হলো 8 আনা। কত আনা? টিকিটটার দাম মনে রাখবে 8 আনা। You stood a chance of acquiring a variety of articles, যেরকম ছিল যে পিন কুশনস, তারপর যেরকম সুইং মেশিন, তারপর যেরকম ক্যামেরাস, ইভেন এ রোড ইঞ্জিন। অর্থাৎ এত যে ভিড় ছিল ওই কর্নারটাতে কি ছিল, নেটা যাওয়ার পর দেখলো ওই কর্নারটাতে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, লটারি হচ্ছে। সেই লটারিটাতে কি, লটারিতে আগে টিকিট কিনতে লাগবে। সেই টিকিট কিনতে কতটুকু লাগবে, সেই টিকিট কিনতে 8 আনা লাগবে। কত লাগবে? 8 আনা। টিকিটটা কত দিয়ে কিনেছিল ন্যারেটারে? 8 আনা দিয়ে কিনেছিল। এখন সে টিকিট কিনেছিল, টিকিট কেনার পর যেরকম বলা হচ্ছে যে টিকিটটা আছে, এখন কেউ জিতলে সে প্রাইজ পাবে। জিতলে কিরকম ধরনের প্রাইজ? প্রাইজ ছিল যেরকম পিন কোশ্চেন ছিল, তারপর যেরকম সুইং মেশিন মানে যে সেলাই মেশিন, তারপর যেরকম ক্যামেরা ছিল, ইভেন একটা উইয়ার্ড জিনিস ছিল যেগুলো বাকিগুলোর সাথে এত মিলে না, সেটা হলো রোড ইঞ্জিন।
আর এই রোড ইঞ্জিনকে নিয়েই গল্পটা, রোড ইঞ্জিন। এখন তোমরা হয়তো অবাক হবে যে এত ক্যামেরা আছে, সেলাই মেশিন আছে, ঠিক আছে, পিন কোশ্চেন আছে, ঠিক আছে, রোড ইঞ্জিন আমার প্রাইস লটারি প্রাইস কোথা থেকে আসলো? এখানেই তো ব্যাপারটা, এটাই তো, তার জন্যই তো ফ্রিকশনাল, তার জন্যই তো গল্পটা আজকে পড়ছি। তো এই রোড ইঞ্জিনও কিন্তু লটারি প্রাইজের মধ্যে ছিল, বোঝা গেল? তো ওই কর্নারে এত ভিড় ছিল, ভিড়ে যে কি ছিল? লটারির জন্য। লটারির জন্য টিকিট কিনতে কত লাগলো? 8 আনা লাগলো। তো এখন কেউ জিতলে সে কি কি প্রাইস পাবে? পিন কোশ্চেন, সুইং মেশিন, ক্যামেরা আর রোড ইঞ্জিন, এগুলি পাবে। আর আমাদের ন্যারেটার কি পেলো জানো? ন্যারেটার লটারিটা জিতেছে, জেতার পর কি পেয়েছে? লটারি জেতার পর সে পেয়েছে রোড ইঞ্জিন, যেটা নিয়ে সে এত প্রবলেম সে ফেস করেছে, কারণ সে লটারিতে জিতেছে কি? রোড ইঞ্জিন জিতেছে, যেটা আমরা নেক্সট স্লাইডেই দেখবো। এখন এই স্লাইডের মধ্যে দেখো কি হয়েছে। on one evening they drew a ticket number 1005 মনে রাখবে টিকিট নাম্বারটা কত? 1005। টিকিট নাম্বারটা মনে রাখতে লাগবে, টিকিট নাম্বারটা হলো 1005। and I, এখানে I মানে আমি, ওতে এখানে আমাকে বোঝায়নি, কিন্তু আমি এখানে ন্যারেটর না, যে ন্যারেটর তাকে বোঝানো হয়েছে। I happened to own the other half of the ticket। অর্থাৎ একদিন সন্ধ্যার সময় কি হলো? সন্ধ্যার সময় যে ন্যারেটর কি করলো, যে একটা টিকিট রয়েছে, একটা টিকিট নাম্বার দিয়েছে 1005, সেই টিকিটের যে হাফ টিকিটটা সেটা কার কাছে আছে? সেটা ন্যারেটরের কাছে আছে, আর সেই টিকিট নাম্বারটাই কিন্তু জিতেছে। এই টিকিট নাম্বারটাই জিতে, টিকিট নাম্বার কত? 1005। Glancing down the list of articles that declared that become the owner of the road engine। ওকে, তো তারপর এই যে টিকিট নাম্বারটা দেখার পর দেখা গেল যে মেলা থেকে বললো, যে লটারি কাউন্টার থেকে বললো যে 1005 যে টিকিটটা আছে সেটা, যে এটা জিতেছে, আর তার হাফ টিকিটটা মানে বাকি অংশটা কার কাছে আছে? আমাদের ন্যারেটরের কাছে আছে। তো এখন বলেছে যে জিতেছে সে একটা প্রাইজ পাবে, সেই প্রাইজটাই হলো রোড ইঞ্জিন। সেই প্রাইজটাই কি? রোড ইঞ্জিন। যে ডিক্লেয়ার করেছে যার কাছে এই টিকিটটা আছে, 1005 নাম্বার টিকিটটা আছে, সে জিতেছে। আর সে জিতেছে, সে কি পেয়েছে? সব প্রাইজগুলি থেকে একটা প্রাইজ পেয়েছে, যেটা সবচেয়ে বড় প্রাইজ, সেটা ছিল রোড ইঞ্জিন। ক্লিয়ার? নেক্সট। So don't ask me how a road engine came to be included among the prize। এখন ন্যারেটর একটু মজার সহিত বললো, একটু বলতে পারি একটু মজার সহিত সে বললো যে এখন তুমি আমাকে ভাই জিজ্ঞেস করবে না যে এতগুলো প্রাইজের মধ্যে রোড ইঞ্জিন আমার কোথা থেকে আসলো। এটা একটু মজার সহিত ন্যারেটর জিনিসটা, এই লাইনটা বলেছে যে এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে না যে এই যে এতগুলো প্রাইজের মধ্যে রোড ইঞ্জিন কিভাবে আসলো, রোড ইঞ্জিন তো বাকিগুলোর সাথে লিঙ্কই নেই, তো এটা আমাকে জিজ্ঞেস করবে না। তো এটা একটু মজার সহিত ন্যারেটরের জিনিসটা বললো। তারপর যে জিনিসটা বলো, ইটস মোর দেন আই ক্যান টেল ইউ। ওকে, তো এর থেকে সে বলেছে কি? ইটস মোর দেন আই ক্যান টেল ইউ, তার থেকে বলে আমি তোমাকে বলি। এটা কে বলেছে? ন্যারেটর বলেছে। কি বলি সেটা নেক্সটে আসবে। I stood stunned means অবাক, যে আমি এখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, যে এখানে আমি এখন অবাক হয়ে দাঁড়িয়ে যে আমি রোড ইঞ্জিন জিতেছি। এখন ধরো লটারি একটা গেলাম, এরকম কিছু একটা আমি প্রাইজ পেলাম লটারি থেকে, যেটা আমি ভাবতেই পারলাম না রোড ইঞ্জিন ভাই কে প্রাইজ লটারি থেকে। তো একদম অবাক হয়ে থাকলাম। তো ন্যারেটর সেভাবে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। People gathered around the gaze at me as if I was some curious animal। যে people কি বলো, লোকজন না জমা হতে লাগলো, যে লোকজন গ্যাদার হতে লাগলো, জমা হতে লাগলো around me, মানে ন্যারেটরের আশেপাশে সবাই জমা হতে লাগলো। আর সবাই না ন্যারেটরকে গেজ মানে হলো একদম তাকিয়ে থাকা। এখন তো আমি তাকিয়ে থাকলাম বড় বড় করে। তো এই যে সবাই কি করলো, যখন প্রাইজটা জিতেছে, যে টিকিট নাম্বার 1005 ছিল ন্যারেটরের কাছে, তার মানে ন্যারেটর জিতেছে। কি জিতেছে সে প্রাইজ? রোড ইঞ্জিন। সে বললো রোড ইঞ্জিন কে দেবে ভাই, সেটা আমাকে জিজ্ঞেস করবে না। রোড ইঞ্জিনটা সে যখন পেয়েছে সে না অবাক ছিল, যে এটা আবার কোথা থেকে আসলো, সে অবাক হয়ে দাঁড়িয়েছিল। শুধু সে নয়, তার আশেপাশে লোকজনও দাঁড়িয়েছিল অবাক হয়ে। তখন লোকজন কি করতে শুরু করলো, লোকজন তার আশেপাশে এসে গেল, তাকে একদম বড় বড় চোখ করে দেখলো, তাকে সবাই তাদেরকে তাকিয়ে থাকলো। সে এরকম ভাবে তাকিয়ে থাকলো, ন্যারেটর বললো যে আমার মনে হচ্ছে আমি মনে হয় কোনো এরকম কোনো প্রাণী, যারা সার্কাসে গেলে দেখো না, দেখবে হাতিরা ডান্স করছে, ধরো একটা বানরটা এই দিকে লাফিয়ে যাচ্ছে, কোনো একটা কিছু করছে, আমরা কিভাবে দেখি না একদম কিউরিয়াস অ্যানিমেল থাকে তারা। তো এরকম আমি এরকম একটা প্রাণী, ন্যারেটর কমেছে, আমাকে এরকম মনে হচ্ছে যে আমি এরকম কোনো একটা প্রাণী, যারা সবাই আমাকে দেখতে এসেছে, এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা কে বললো? এটা ন্যারেটর বললো। ওকে, তারপর fancy anyone becoming the owner of road engine, some persons muttered and giggled। ওকে, তো এখানে বলো যে ভাবুন তো, এখন ভাবুন তো, মানে এটা একটু বলে একটা কোশ্চেনের মতন বলো, যে ভাবুন তো এখন কেউ লটারি প্রাইজের মধ্যে রোড ইঞ্জিন পেলো, তাহলে সে কি করবে? যে লোকেরাও এদিকে যে আস্তে আস্তে একে আরেকজনকে বলছে, ওইটা এখানে বলা হয়েছে। তারপর এখন রোড ইঞ্জিন তো সে জিতে গেল। রোড ইঞ্জিন জেতার পর হলোটা কি?
রোড ইঞ্জিন জেতার পর সবাই সেও যে অবাক হয়েছিল, সবাই তাকে দেখছিল। তারপর কি হলোটা কি সেখানে আছে, তারপর কি হলো কি, ইট ওয়াজ নট দ্য সর্ট অফ প্রাইজ ওয়ান কুড ক্যারি হোম অ্যাট শর্ট নোটিস। মানে এটা এরকম কোনো তো প্রাইজ না। রোড ইঞ্জিন কি ছোট মোটো ব্যাপার যে আমি এক হাতে উঠিয়ে আরেক হাতে নিয়ে যাবো, এরকম তো ব্যাপার না। এখন যদি ক্যামেরা হতো, ক্যামেরাটা আমি উঠিয়ে আর নিতে পারতাম, কিন্তু রোড ইঞ্জিন কি পারবো? এত বড় একটা রোড ইঞ্জিন, রোড ইঞ্জিন কোনটাকে বলো সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। ওই যে রাস্তার মধ্যে যে এখন ধরো এখন একটা পিচের রাস্তা করবে, সেটা চাপা দেবে, এই যে বড় বড় গাড়িগুলো থাকে না, সেগুলোকে বলা হয়। এখন এটা বলেছে কি, রোড ইঞ্জিন তো এরকম নয় যে এটা এরকম কোনো প্রাইস না যেটা একদম ছোট জিনিস যে আমি উঠিয়ে নিয়ে যাবো। এটা এরকম একটা জিনিস যেটা ইজিলি মানে বাড়িতে নিয়ে যাওয়া যায় না, সেটার জন্য এখন কেউ এটা চালাতে লাগবে, সেও রোড ইঞ্জিনটা চালানো জানতে লাগবে, তাহলে তো সে নিয়ে যেতে লাগবে। অনেক প্রবলেম রয়েছে। এটা তো এত ছোট জিনিস না যে আমি এটা চালিয়ে এবার এটা হাতে ধরিয়ে আমি নিয়ে যাবো, এরকম করাটা পসিবল না, কারণ এটা ছোট জিনিস না। I asked the showman if he would help me to the transport it. তারপর আমি কি করলাম, আমি বলতে ন্যারেটর কি করলো, ন্যারেটর শোম্যানকে গিয়ে বলো। শোম্যানকে বলেছিলাম যে একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনটা মেলাটা মানে বসিয়েছে, সেই ইনস্টিটিউশনটাকে বলা হয় গেটিল্যান্ড। ইনস্টিটিউশন নামই হলো গেটিল্যান্ড। সেই গেটিল্যান্ডে যে ওনার মানে ইনস্টিটিউশনের যে ওনার, সেই ওনারকে বলা হয় শোম্যান, যে মেলাটা বসিয়েছে। তো ন্যারেটর কি করলো, শোম্যানকে গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি স্যার আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন, আপনি কি আমাকে মানে হেল্প করতে পারবেন, মানে যে রোড ইঞ্জিনটা রয়েছে এটা কি আমাকে একটু নিয়ে যেতে পারবেন, মানে এটা ট্রান্সপোর্ট করতে পারবেন বা আমার বাড়িতে দিয়ে আসতে পারবেন। ওইটা কে জিজ্ঞেস করলো, ন্যারেটর জিজ্ঞেস করলো কাকে, শোম্যানকে জিজ্ঞেস করলো, শোম্যানের কাছে হেল্প চাইলো। তারপর শোম্যান কি বললো দেখো, শোম্যান বললো এখানে আছে, he merely pointed at a notice which declared that all winners should be remove the prize immediately on their own effort. তখন সে কি বললো, যখন শোম্যানের কাছে ন্যারেটর গিয়ে হেল্প চাইলো যে আমাকে হেল্প করতে পারবে এটা ট্রান্সপোর্ট করার জন্য, মানে রোড ইঞ্জিনকে আমাকে নিয়ে যেতে হেল্প করতে পারবেন, তখন শোম্যান কি করলো, শোম্যান তাকে একটা নোটিশ ধরিয়ে দিল, নোটিশটা দেখালো। নোটিশে কি লেখা ছিল, নোটিশে লেখা ছিল যারা যারা লটারিতে প্রাইজটা জিতবে, সেই প্রাইজ মানিটা প্রাইজটা যেটাই হোক, সেটা এখন মানি হোক, ক্যামেরা হোক, পিন কোশন হোক, সুইং মেশিন হোক, আর রোড ইঞ্জিনই হোক, যেটাই হোক না কেন, সেটা তাকে নিজের এফার্টে মানে নিজের খরচাতে, নিজের খরচা করে মানে নিজে খরচা করেই তাকে নিয়ে যেতে লাগবে। সেটাতে শোম্যান বা অন্য কারো হাত থাকবে না, নিজেরটা নিজে যে প্রাইজটা জিতবে নিজেরটা নিজেকেই নিয়ে যেতে লাগবে, সেটা নোটিশে দেওয়া আছে। আর সেটা কিন্তু ইমিডিয়েটলি নিয়ে যেতে লাগবে, সেটা নোটিশে লেখা ছিল। এটা কে দেখিয়েছে, এটা শোম্যান দেখিয়েছে কাকে, ন্যারেটরকে দেখিয়েছে। তারপর কি হলো, however they had to make an exception in my case. কিন্তু যখন মানে যে শোম্যানটা নোটিশ তো দেখালো যে ইমিডিয়েটলি তাকে নিজের খরচায় নিজের জিনিসটা নিয়ে যেতে লাগবে, নিজের প্রাইসটা নিয়ে যেতে লাগবে, কিন্তু এটা যখন বলেছে তখন অবভিয়াসলি যে আমাদের ন্যারেটর খুবই গরিব, সে তার পক্ষে সম্ভব না নিজে চালিয়ে যাওয়া বা অন্য কাউকে যে অ্যাপয়েন্ট করে তাকে চালিয়ে নিয়ে যাবে, তাকে টাকা দেবে, সে খুব পুর ফ্যামিলি থেকে বিলং করে। তো তখন কি করলো, যে শোম্যান আছে তার প্রতি একটু কনসার্ন দেখিয়েছে, তার প্রতি একটু মানে বলতে একটু দয়া করেছে, দয়া করে সে বললো তার প্রতি একটু অ্যাক্সেস মানে অন্যদের একটু আলাদা হয়ে একটু জিনিসটা বললো, তাকে একটা হেল্প করলো। কি হেল্প করলো দেখো, তাকে বললো যে they agreed to keep the engine on the gymkhana ground till the end of the season, and then I would have to make my own arrangement to take it out. অর্থাৎ তারপর সে তারপর একটু দয়া করে সে বললো যে ঠিক আছে তো তোমার রোড ইঞ্জিনটা তুমি এখানে রেখে দাও, কিন্তু কতক্ষণ, যতদিন মেলাটা আছে, যতক্ষণ মেলাটা আছে ততক্ষণ পর্যন্ত তুমি এই জিমখানা গ্রাউন্ডে মানে যেখানে মেলাটা বসেছে, কারণ মেলাটা কোথায় বসেছে, জিমখানা গ্রাউন্ডে, এই জিমখানা গ্রাউন্ডে তুমি রোড ইঞ্জিনটা রাখতে পারবে। এতটুকু আমি তোমাকে পারমিশনটা দিলাম যে যতক্ষণ মেলাটা চলবে ততক্ষণ তুমি এই রোড ইঞ্জিনটা রাখতে পারবে, মেলাটা শেষ হয়ে গেলে তারপর তোমাকে নিজেই অ্যারেঞ্জ করে রোড ইঞ্জিনটা এখান থেকে নিয়ে যেতে লাগবে। তো এতটুকু পারমিশন দিল, কে দিল, শোম্যান দিল, কাকে, ন্যারেটরকে দিল। ওকে, তারপর when I asked the showman if he could find me a driver, he just smiled. তখন ন্যারেটর কি করে, তখন ধরো আমি ন্যারেটর, আমি কি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন আমি শোম্যানের দিকে তাকালাম, তাকে বললাম আপনি যদি আমাকে একটা ড্রাইভার যদি একটা খুঁজে দিতেন তাহলে ভালো হতো। তখন শোম্যান আমাকে দেখে বললো, মানে ন্যারেটরকে দেখে বললো, ন্যারেটরকে দেখে জাস্ট একটা স্মাইল করলো। ওকে, মানে ধরো বললো হেল্প চলো যে ঠিক আছে এখন যতদিন মেলা আছে ততদিন পর্যন্ত এখানে রাখবো, কিন্তু তার মধ্যে আপনি যদি আমাকে একটা ড্রাইভার যদি আমাকে খুঁজে দিতেন, একটা ড্রাইভার যদি আমাকে দিতেন তাহলে ভালো হতো। তখন শোম্যান তাকে দেখে জাস্ট একটা স্মাইল করলো, একটা হাসি দিল। ওকে, নেক্সট। তারপর রয়েছে কি, the fellow who bought it here had been paid 100 rupees, মনে রাখবে 100 rupees for the job and 5 rupees a day.
তখন হাসি দিয়ে মানে সৌমেন হাসি দিয়েছে, স্মাইল করলো, স্মাইল করার পর বললো আমরা যে রোড ইঞ্জিনটা এখানে এনেছি সেটা আনার জন্য একজন ড্রাইভার প্রয়োজন ছিল, সেই ড্রাইভারকে আমাদেরকে 100 টাকা 100 রুপিস দিতে হয়েছে। ইভেন আমরা যে জিমখানা গ্রাউন্ডে এই ইঞ্জিনটা রাখছি সেটার জন্য প্রতিদিন আমাদেরকে যে 5 টাকা করে দিতে হয়েছে, মানে 5 টাকা করে রেন্ট দিতে লাগছে, যে এখানে যে রাখছি প্রতিদিনে 5 টাকা করে দিতে লাগছে। আর যে ড্রাইভার এনে দিয়েছে জিমখানা গ্রাউন্ডে তাকে 100 রুপিস আমাদেরকে দিতে লেগেছে। এটা কে বলেছে? এটা সৌমেন বলেছে নেরেটারকে। মানে নেরেটার যখন জিজ্ঞেস করেছে যে আপনি কি আমাকে একটা ড্রাইভার খুঁজে দিতে পারবেন, তখন সৌমেন কি করলো, তাকে দেখে হাসি দিল। হাসি দেওয়ার পর বললো যে আমরা যে এই মেলাটা যে আমরা অ্যারেঞ্জ করেছি, মেলাতে যে এই রোড ইঞ্জিন এনেছি সেটা আনার জন্যই আমাকে ড্রাইভার রাখতে লাগছে, সেই ড্রাইভারকে আমাদেরকে 100 টাকা দিতে লেগেছে। আর এই যে এখানে রেন্টে যে আছে, মানে রেন্টে যে এটা রাখা হলো মেলাটাতে জিমখানা গ্রাউন্ডে যে রাখা হলো ইঞ্জিনটা, সেটার জন্য আমাকে আলাদাভাবে রোজ 5 টাকা করে দিতে লাগছে। এই কথাটা বললো সৌমেন নেরেটারকে। এখন এই কথাটা শোনার পর আমাদের নেরেটারের কি রিয়াকশন ছিল? নেরেটার তখন রিয়াকশন ছিল, I sent him away and made up my mind that if no one was going to draw it, I won't just leave it to its fate. তারপর নেরেটর বুঝে গেল যে তার মানে তাদেরই যে 100 টাকা লেগেছে ড্রাইভারকে দিতে প্রতিদিন 5 টাকা, তার মানে আমি তো এত গরিব, আমার দ্বারা পসিবল হবে না। সে নিজে থেকে বুঝে গেল যে সৌমেন আর আমাকে হেল্প করতে পারবে না। সে কি করলো, সে ভাগ্যের উপর ছেড়ে দিল। সে কি করলো, যে এই ইঞ্জিনটা আমি এখানেই ছেড়ে দিই, এই ইঞ্জিনে রোড ইঞ্জিনে ভাগ্যে যা আছে তা হবে, পরেরটা পরে দেখা যাবে, এখন আমি এটাকে এখানেই রেখে দিই। এটা কে ভাবলো? এটা ভাবলো যে নেরেটারের জিনিসটা ভাবলো। তারপর কি হলো, তারপর দেখো এখানে রয়েছে, তারপর নেক্সট প্লটের মধ্যে I got it down just as a novelty for the show, but what a bother it has proved. তারপর সে কি করলো, যে আমি এটাকে কেবল মানে নতুন হিসাবে পেয়েছিলাম, মানে সে প্রাইস নতুনটাই তো পেয়েছিল, নতুন হিসাবে সে জাস্ট এটা পেয়েছিল। তারপর বললো এই ভগবান, যে কি একদম ভয়ানক একটা সিচুয়েশন, কিরকম একটা টেরেবল একটা সিচুয়েশন আমার সামনে এসে দেয়, যে আমি একটা নতুন একটা পেলাম, তারপর খুশি হলাম, কিন্তু এখন দেখে গেলে এটি আমার সব প্রবলেমের যে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভগবান, এটা কি ভয়ঙ্কর একটা মানে একটা সিচুয়েশন হয়ে গেল। এটা কে বলছে? এটা নেরেটারে বলছে। তারপর can't I sell it to some municipality, I asked innocently. তারপর সে নিজেকে খুব ইনোসেন্টলি জিজ্ঞেস করলো, আমি কি এটা মিউনিসিপ্যালিটির কাছে বেচতে পারবো, সেল করতে পারবো? যে এখন ধর একটা, তার তো নিজে চালাতে পারবে না, তার ইঞ্জিনটা কোনো কাজে আসবে না। সে নিজেই ভাবলো যে আমি কি নিজেকে বললো, আমি কি মিউনিসিপ্যালিটিকে এই রোড ইঞ্জিনটা বেচতে পারবো, সেল করতে পারবো? সে নিজেকে আস্ক করো, কে? নেরেটর। তারপর কি হলো, তারপর সে কি করলো, he burst into a laugh. As a showman I have enough trouble with municipal people, I would rather keep out of their way. অর্থাৎ সে কি করলো, যে নেরেটার কি করলো, নেরেটার যখন নিজেই যে ইনোসেন্টলি সে বললো প্রথমেই যে নিজেই ভাবলো যে আমি কি সেল করতে পারবো, তো আমি কি সেল করতে পারবো এই কথাটা সে গিয়ে কাকে বললো, সে গিয়ে আবার সৌমেনকে বললো। কাকে? সৌমেনকে সে বললো আমি কি এই যে রোড ইঞ্জিনটা সেল করতে পারবো, মানে বেচতে পারবো। কাকে বললো? নেরেটার বললো এটা সৌমেনকে জিজ্ঞেস করে যে আমি কি মিউনিসিপ্যালিটির কাছে যে রোড ইঞ্জিনটা সেল করতে পারবো। তখন সৌমেনের কি রিয়াকশন ছিল? সৌমেনের রিয়াকশনটা ছিল সে একদম হাসিয়ে লুটুপুটু কে গেল, একদম খুব জোরে জোরে সে হাসতে শুরু করলো। হাসার পর সে বললো আমি এত শো করি, এত জায়গাতে শো করি, মিউনিসিপ্যালিটির সাথে অলরেডি আমার এত প্রবলেম আছে, তা আমি তোমার এই প্রবলেমের মধ্যে আমি নেই, আমার দ্বারা হবে না, কারণ আমি অলরেডি নিজের ইনস্টিটিউশন থেকে অনেক প্রবলেম রয়েছে মিউনিসিপ্যালিটির সাথে, তো আমি এই কাজের মধ্যে নেই। এটা কে বললো? এটা বললো যে সৌমেন। কাকে বললো? নেরেটারকে। My friend and well-wishers poured into congratulate me on my latest acquisition. আমার যে বন্ধু বান্ধব আছে বা আমার যে আমার ভালো চাই ওয়েল উইশার আছে, তারা সবাই আমাকে কংগ্রাচুলেট করছে, কারণ সবাই ভাবছে আরে রোড ইঞ্জিন পাওয়া তো অনেক ব্যাপার, এটা রোড ইঞ্জিন কাকে বেচা যায় তাহলে হাজার টাকা পাবে। রোড ইঞ্জিন যদি এটা যদি কারো কোনো যে ভাঙাচোরা যে বেচে তাদের কাছেও যদি বেচা হয় তাহলে অনেক টাকা পাওয়া যাবে। তো সবাই ভাবছে যে অনেক টাকার মালিক হয়ে যাবে, কারণ তখন তো হাজার টাকা অনেক ভ্যালু ছিল, এখনো আছে, মানে তখন আরো তখন কিন্তু 500 টাকার অনেক ভ্যালু ছিল। সবাই এরকম ভাবছে, এরকম ভেবে তার বন্ধু বান্ধব, তার ওয়েল উইশার সবাই নেরেটারকে কি করছে, নেরেটারকে কংগ্রাচুলেট করছে, তাকে কি করছে, তাকে শুভকামনা জানাচ্ছে। কেন? কারণ সে প্রাইজ জিতেছে কি রোড ইঞ্জিন, যেটা অনেক বড় জিনিস সে জিতেছে, সেই জন্য কংগ্রাচুলেট করছে তাকে, তার ফ্রেন্ডসরা, তার ওয়েল উইশার্সরা সবাই। কাকে? নেরেটারকে। তারপর no one knew precisely how much a road engine would fetch.
all the same there was talk of lot of money in it মানে কেউ আর বুঝতেই পারছে না তার প্রবলেমটা মানে নেট কি হলো ব্যাপারটা মানে নেট আমরা বলি না নিজের প্রবলেম নিজেই বলি বাইরে থেকে দেখতে তো সবই সুন্দর এরকমই আর কি ব্যাপারটা নেটের মধ্যে নিজের প্রবলেমে ভাই সে না রোড ইঞ্জিন চালাতে পারছে না তাকে সে রোড ইঞ্জিনকে নিয়ে যেতে পারছে না শোম্যান থেকে কোনো হেল্প পাচ্ছে না কোনো ড্রাইভার পাচ্ছে না তার কাছে এত পরিমাণে টাকা আছে যে সে সরাতে পারবে বা কারোর কাছে বেচতে পারবে সে কিছুই করতে পারছে না কিন্তু অন্যরা মনে করছে ভাই সে তো অনেক টাকার মালিক হয়ে যাবে সে তো এটা বেচেও দেয় সে হাজার হাজার টাকা পেয়ে যাবে সে তো অনেক টাকার মালিক মানে কেউ তার প্রবলেমটা তার সিচুয়েশনটা বুঝতেই পারছে না উল্টা সবাই ভাবছে তার কাছে অনেক যে হাজার হাজার টাকা হয়ে যাবে সে সবাই এটা ভাবছে সবাই তার সিচুয়েশনটা বুঝতেই পারছে না সবাই তাকে কংগ্রাচুলেট করছে যে সে অনেক টাকার নাকি মালিক হয়ে যাবে ওকে even if you sell it as scrap মানে ওই যে ভাঙাচোরা আর কি scrap iron you can make a few thousand some of my friends declare তার কিছু ফ্রেন্ড তো এটাও বলে দিয়েছে ভাই তো যদি এটা পুরোপুরি নাও বেচিস যদি তুই এটা ভাঙাচোরা গাছে যদি বেচে দিস তার কিছু পার এই পার সেই পার করে বেচে দিই তাহলে তুই কয়েক হাজার টাকা পেয়ে যাবি এটা তার ফ্রেন্ডই তাকে বলে ফেললো যে একটা আছে না কথা আছে না বলা তো সহজ যে করে তার সেই না বোঝে ওইটাই কি ব্যাপারটা তার ফ্রেন্ডরা কারণ ফ্রেন্ড তারা কিন্তু জিতেছে না এটা তো তার বন্ধু বান্ধব বলছে আরে ভাই তুই তো এটা তুই ভাঙাচোরা গাছেও বেচে দিস তাহলে তুই অনেক হাজার হাজার টাকা পেয়ে যাবি তাতেও তোর অনেক লাভ হয়ে যাবে সেটা তার বন্ধুরা ন্যারেটরকে বললো কিন্তু ন্যারেটরের প্রবলেমটা অ্যাকচুয়ালি ন্যারেটরই বুঝছে অন্য কেউ আর জিনিসটা বুঝতে পারছে না নেক্সট যেটা রয়েছে every day I made a trip to the Gymkhana grounds to have a look at my engine তারপর এই যে এই জিনিসটা যে একদিন দুদিন যাচ্ছে তারপর কি হলো আস্তে আস্তে মানে তারা সে রোজ সে জিমখানা গ্রাউন্ডে যায় যেখানে মেলাটা বসেছিল জিমখানা গ্রাউন্ডে যায় দেখতে তার যে রোড ইঞ্জিনটা ওইখানে সেখানে আছে এখনো কিন্তু সরায়নি সেখানে আছে সেটা দেখতে সে রোজ সে রোড ইঞ্জিনটাকে দেখতে কোথায় যায় জিমখানা গ্রাউন্ডে সে যায় I grew very fond of it মানে সে আস্তে আস্তে না সেই রোড ইঞ্জিনের প্রতি তার একটা মানে অবসেশন চলে তার একটা ভালোবাসা তার একটা স্নেহ চলে এসেছে যে তার একটা ভালো লাগা শুরু হয়েছে যেটাকে সে রোজ দেখতে যায় কে ন্যারেটর I love its shining brass parts তার পছন্দ মানে সে আমার ভালো লাগে কি ভালো লাগে এই যে রোড ইঞ্জিন এত শাইনিং এত সুন্দর এত মানে এটা ঝকমক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এটা কার কাছে ভালো লাগে ন্যারেটরের কাছে ভালো লাগে মানে অর্থাৎ এই যে রোড ইঞ্জিনের প্রতি না আস্তে আস্তে ভালোবাসা আসতে শুরু করলো কার ন্যারেটরের তার জন্য প্রতিদিন এটাকে দেখতে যায় ন্যারেটরের প্রতিদিন জিমখানা গ্রাউন্ডে রোড ইঞ্জিনকে দেখতে যায় তারপর যেটা হয়েছে I stood near it and petted it affectionately however about it and returned home only at the close of the show okay so মানে সে প্রতিদিন যে রোড ইঞ্জিনকে দেখতে যায় তো আস্তে আস্তে না এটার প্রতি একটা ভালোবাসা চলে এসেছে সে কি করে খুব স্নেহের সাথে মায়া মমতার সাথে সেটাকে হাত বুলাতে থাকে অনেক সময় দেখবে আমাদের যদি পেট যদি ক্যাট থাকে ডগ থাকে আমরা তার মাথার মধ্যে হাত বুলাই না বা আমরা এভাবে হাত বুলাই না তো সে সেইভাবেই না ইঞ্জিনটাকে মধ্যে গিয়ে হাত বুলায় ওই যে হাতটা বলে সেটাকে বলা হয় প্যাটেড বলা হয় সে খুব ভালোবাসা খুব স্নেহের সাথে সেটা আমাদেরকে হাত বোলায় আর যতক্ষণ মেলাটা শেষ না হয় মানে মেলাটা কি হয় সারাদিন মেলা চলে রাত্রি গিয়ে মেলাটা বন্ধ হয় সারাদিন সে মানে যতক্ষণ মেলাটা ক্লোজ না হয় ততক্ষণ সে ওইখানে ওই রোড ইঞ্জিনের কাছে থাকে জিমখানা গ্রাউন্ডে সে থাকে এটা তার প্রতিদিনের কাজ হয়ে গেছে ন্যারেটরের I was poor man আমি খুবই গরিব মানে ন্যারেটর না বারবার এই জিনিসটা শো করেছে মেনশন করেছে যে আমি খুবই গরিব আমাদের এত এক্সপেন্স বিয়ার করাটা সম্ভব নয় আমি খুবই গরিব I thought that after all my troubles were ending আমি ভাবলাম যে মনে হয় আমার সব প্রবলেম এগুলি শেষ হয়ে যাবে কিন্তু না এখান থেকে তো আরো প্রবলেমটা শুরু হয়েছে ন্যারেটরের কি প্রবলেম সেটা এখন আমরা আরো দেখবো একদম ডিটেইলসে দেখবো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তোমরা ইন্টারেস্টের সাথে দেখবে আমি চেষ্টা করছি তোমাদেরকে ইজি ওয়েতে বোঝানোর জন্য তোমরা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আচ্ছা তারপর যেটা হয়েছে how ignorant we are আমরা কতই না অযোগ্য মানে ignorant how little did I guess that my troubles had just begun যে কতই না আমি ইনোসেন্ট আমি ভাবলাম এখানে মনে হয় আমার সব প্রবলেম শেষ কিন্তু না এখানে তো আসল প্রবলেমটা শুরু কার ন্যারেটরের when the showman took down his booth and tents received a notice from the municipality to attend to my road engine যখন শোম্যানের যে মেলাটা শেষ হয়েছে বুথ মানে যে টেন্ট গুলো থাকে বিভিন্ন টেন্ট বিভিন্ন যে আরো কিছু যেরকম টেন্ট রয়েছে বুথ রয়েছে দোকান রয়েছে এগুলো আস্তে আস্তে শোম্যান কি করলো মেলা যেহেতু শেষ এগুলো তো রাখবে না এগুলো আস্তে সরিয়ে ফেলার পর কি হয়েছে ওই যে জিমখানা গ্রাউন্ডটা ওইটা কিন্তু গভর্নমেন্টের তো মিউনিসিপ্যালিটি থেকে যে আমাদের ন্যারেটরের জন্য একটা কি হয়েছে নোটিশ এসেছে যে নোটিশের মধ্যে লেখা আছে যে তুমি এটা
মানে রোড ইঞ্জিনটা বেসিক্যালি বুঝে যাচ্ছে তোমার রোড ইঞ্জিনটা তুমি এখান থেকে সরাও, এখান থেকে তোমাকে সরাতে লাগবে, এটা গভর্নমেন্টের প্রপার্টি, এটা তোমাকে সরাতে লাগবে। এই নোটিশটা মিউনিসিপ্যালিটি থেকে কার কাছে এসেছে? ন্যারেটরের কাছে এসেছে। কিসের জন্য? রোড ইঞ্জিনটাকে সরানোর জন্য, মেলাটা শেষ হওয়ার পর। তারপর when I went there next day it looked forlorn with no one about it, অর্থাৎ পরের দিন সকালে যখন সে সেখানে গিয়ে পৌঁছালো, সে দেখলো সেই রোড ইঞ্জিনটা না ওইখানে পড়ে আছে, কেউ যেন এটা কেয়ারই করছে না, কেউ এটা কোনো ফারাক করছে না, বা এখানে মানে এরকম আছে কেউ এটা দেখাশোনাও করছে না, মানে এটা এতটাই বড় জিনিস বা এরকম একটা জিনিস অন্য কারোটা প্রয়োজনও নেই, তো ওইটা এখানে বলা হয়েছে। তারপর the ground was littered with torn streamers and paper decoration, গ্রাউন্ডের মধ্যে না যে ছোট ছোট ধরো স্টিমার্স, এখনো কিছু কিছু লাইট, কিছু কিছু কাগজ টাগজ এখনো লেগে আছে, কোথাও একটা পড়ে আছে, কারণ এখন একটা ধরো একটা মেলা হয়েছে, মেলা শেষে কি দেখবে কাগজ টাগজ পড়ে থাকবে, অনেক কিছু পড়ে থাকে, অনেক কিছু আরো লাগানো থাকে, সবগুলো খোলাও হয় না, ওইরকম একটা সিচুয়েশন হয়ে আছে সেই জিমখানা গ্রাউন্ডে। যখন সে মেলা শেষ হয়েছে তার পরের দিন সকালে যখন সে গেল দেখতে, তখন ওইরকম সিচুয়েশনটা ছিল, দেখা গেল তার ইঞ্জিনটা এমনিতে একটা কর্নার পড়ে আছে, যেখানে ছিল সেখানেই আছে, অন্যান্য কাগজপত্র, অন্যান্য লাইটিং টাইটিং সেগুলিও পড়ে আছে, সেগুলো অনেক কিছু লাগানো আছে, এরকম একটা সিচুয়েশন সে গিয়ে ফেস করলো, সেটা সে দেখলো। তারপর the showman had moved on leaving the engine where it stood, তারপর শোম্যান কিন্তু চলে গেছে, শোম্যানের মেলা শেষ, শোম্যান কিন্তু এখান থেকে চলে গেছে, কিন্তু ইঞ্জিনটা কিন্তু ইঞ্জিনের জায়গাতেই রয়েছে, মানে রোড ইঞ্জিনটা সেখানে কোনো নড়াচড়া হয়নি, সেটা সেই জায়গাতেই রয়েছে, আর যে শোম্যান সে কিন্তু এখান থেকে চলে গেছে। তারপর কি হয়েছে? ইট ওয়াজ পারফেক্টলি সেফ এনিওয়্যার, মানে এটা এরকম একটা জিনিস না, সেটা সব জায়গাতে সেফ থাকবে, মানে কেউ কোনো এটা চুরিও করবে না, কেউ কোনো এটা ভাঙবে না, কারণ এটা কোনো দরকার নেই, এটা যেখানেই থাকবে এটা সেফলি থাকবে। তো এরকম ভাবে একটা জিমখানা গ্রাউন্ডে কর্নারে পড়ে আছে সেই ইঞ্জিন ট্রাভেলটা, সেটা মানে সরি নট ইঞ্জিন ট্রাভেল, এটা রোড ইঞ্জিনটা, তো সেটা না কি হয়েছে, সেটা সেফলি আছে, কারণ কেউ গিয়ে এটা চুরি করবে না, এটা কারো দরকার নেই, এটা এরকম একটা জিনিস, সে পারফেক্টলি সেফই আছে সেখানে। Next, I left it alone for a few days, not knowing what to do it. তারপর সে কি করলো? তারপর সে যখন দেখলো ওইখানে কর্নার আছে, সে কি করবে সে বুঝে উঠতে পারছে না, সে দেখছে সে মানে সেফই আছে, সে কি করলো সেটা যেখানে আছে এখানে রেখেই সে চলে গেল, মানে সে বুঝে উঠতে পারছে না সেই ইঞ্জিনটা নিয়ে করবেটা কি, তো সেখানে এখানে রেখেই সে আবার চলে গেল। তারপর কি হলো? I received a notice from the municipality, সে আবার একটা নোটিশ পেল মিউনিসিপ্যালিটি থেকে। সেই নোটিশে কি ছিল? Ordering that the engine should at once be removed from the ground as otherwise they would charge rent for occupation of the gymkhana ground, অর্থাৎ যখন সে কি করে কিছু বুঝে উঠতে পারছে না, সে জিমখানা গ্রাউন্ডে সে ইঞ্জিনটা রোড ইঞ্জিনটা ফেলে এসেছে, তারপর তার কাছে না একটা মিউনিসিপ্যালিটি একটা নোটিশ এসেছে, সেই নোটিশের মধ্যে তাকে অর্ডার দেওয়া হয়েছে, সেই নোটিশে লেখা ছিল যে তুমি জিমখানা গ্রাউন্ড থেকে, কারণ এটা গভর্নমেন্ট প্রপার্টি, সেই জিমখানা গ্রাউন্ড থেকে তুমি তোমার রোড ইঞ্জিনটা সরাও, যদি না সরাও তাহলে কিন্তু তোমাকে এটা রেন্ট দিতে লাগবে, মানে একটা ভাড়া দিতে লাগবে। এই নোটিশটা এসেছে মিউনিসিপ্যালিটি থেকে কার কাছে? ন্যারেটরের কাছে এই নোটিশটা এসেছে। এই নোটিশটা আসার পর কি হলো? নোটিশটা আসার পর যে রিপ্লাই ছিল বা যে রিঅ্যাকশন ছিল সেটা হলো, আফটার ডিপ থট আই কনসেন্ট টু পে দ্য রেন্ট এন্ড আই পে 10 rupees a month for the next 3 months, মনে রাখবে নেক্সট 3 months। অর্থাৎ যখন নোটিশ আসলো, যে নোটিশে বলা হয়েছে তুমি এটা সরাও, যে না সরাও তাহলে তোমাকে ভাড়া দিতে লাগবে, তখন অনেক চিন্তা ভাবনা করলো ন্যারেটর। চিন্তা ভাবনা করার পর সে ফাইনালি একটা ডিসিশন নিল, ঠিক আছে আমি টাকাটা দেবো, আমি রেন্ট পে করবো, আমি যে ভাড়াটা দেবো, তাও এটা এখানে থাকুক। ভাড়াটা কত দেবে? সে ভাড়াটা ভাবলো মাসে 10 টাকা করে দেবে, আর ওই সময় 10 টাকা মানে অনেক, কারণ সে ছিলই গরিব, সে গরিব ছিল, তো সে 10 টাকা কিন্তু অনেক ছিল, আরো 1972 প্লটে, তো সে মাসে 10 টাকা দিয়ে সেটা রেন্ট ছিল, এটা 3 মাসে ওইটা রেন্ট দিয়েছে, 3 মাস জিমখানা গ্রাউন্ডে সেটা রেখেছে, রেন্ট দিয়েছে 10 টাকা করে, প্রত্যেক মাসে 10 টাকা করে সে দিয়েছে। সেই কিসের জন্য? রেন্টের জন্য, ইঞ্জিন রোড ইঞ্জিনটা রয়েছে সেটার জন্য, 3 মাসের জন্য। তো মনে রাখবে কত টাকা পে করেছে এবং কত মাসের জন্য করেছে, কে করেছে, কেন করেছে, সেই জিনিসটা কিন্তু মনে রাখবে। ডিয়ার স্যার, আই ওয়াজ এ পোর ম্যান, সে আবার বলল যে স্যার, রেসপেক্টেড স্যার, আমি কিন্তু গরিব মানুষ, আমি কিন্তু পোর। Even the house which my wife and I occupied cost me only 4 rupees a month, অর্থাৎ যে বলেছে যে স্যার আমি তো নিজেই একজন গরিব মানুষ, আমি নিজেই তো গরিব, আমি এতটা কিভাবে বেয়ার করব। ইভেন আমি যে ঘরে থাকি, আমি আর আমার যে ওয়াইফ, আমরা যে ঘরে থাকি সেই ঘরে যে আমি ভাড়া দিই সেটা মাসে 4 টাকা করে দিই, তো আমি মাসে 4 টাকা করে দিই, তাহলে ভাবতেই পারছো সে যেই ঘরে থাকে সে আর তার ওয়াইফ, সেটার জন্য সে মাসে 4 টাকা করে দেয়, আর সেই রোড ইঞ্জিনের জন্য তাকে আবার 10 টাকা দিতে লাগছে মাসে,
তাহলে কতটা বেশি। তো সেটা সে স্যারকে গিয়ে মানে মিউনিসিপ্যালিটি স্যারকে গিয়ে বললো, স্যার আমি তো গরিব, আমি তো নিজেই গরিব, আমি নিজেই আমার বাড়ির জন্য 4 টাকা করে আমি মান্থলি পে করি, রেন্ট দিই, তাহলে আমি আবার 10 টাকা করে যে ওইটাতে দিতে লাগবে, সে আমি তো নিজেই গরিব। সেটা কে বললো? ন্যারেটর বললো। তারপর কি হলো দেখো, তারপর moreover fancy my paying 10 rupees a month for the road engine। তো তারপরে ভাবুন তো, মানে বললো যে স্যার দেখো স্যার আমি তো নিজেই গরিব, আমি আর আমার ওয়াইফ যে রুমে থাকি, সে যে বাড়িতে থাকে, সেই বাড়ির জন্য আমাকে মাসে 4 টাকা করে দিতে হয়। ভাবুন তো, আমি যেহেতু নিজের বাড়ির জন্য আমি 4 টাকা দিই, তাহলে আমি কিভাবে সেই রোড ইঞ্জিনের জন্য আমি যে 10 টাকা করে দেবো, সেটা তো আমার পক্ষে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে, কিভাবে দেবো? সেটা ন্যারেটর বললো কাকে? মিউনিসিপ্যালিটি যে অফিসার রয়েছে তাকে বললো। I cut into my slender budget and I had to place a jewel or two belonging to my wife। অর্থাৎ তারপর বলো যে আমার এরকম সিচুয়েশন হয়েছে যে 3 মাসে ভাড়া দিতেই এরকম সিচুয়েশন হয়েছে, আমি তো গরিব, যে আমার এরকম সিচুয়েশন হয়েছে আমার যত বাজেট আছে সেগুলো কাট করতে হয়েছে। ধরো এখন একবেলা সে খেলো, একবেলা খাওয়াটা বাদ দিয়ে দিতে হয়েছে, সে টাকা নেই। ইভেন আমার যে ওয়াইফ, আমার স্ত্রীর যে গয়নাগাটি ছিল সেগুলি আমি বন্ধক রেখেছি, বন্ধক রেখে তারপর আমাকে রেন্ট দিতে হচ্ছে, কারণ আমি এতটাই গরিব। সেই 10 টাকা মাসে মাসে দেওয়াটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, সেটার জন্য আমার স্ত্রীর জুয়েলারিগুলি আমাকে বন্ধক দিতে লাগছে, আমার যে বাজেটটাকে একটু কাট করতে লাগছে, একটা জিনিস বাদ দিয়ে একটা জিনিস করতে লাগছে। তো ওই জিনিসটা বললো ন্যারেটরে বললো, ওকে, কারণ ন্যারেটর কিন্তু খুবই গরিব, এখানে বলাই হয়েছে, অনেকবার মেনশনও করেছে তিনি। তারপর কি হলো, and every day my wife was asking me what I proposed to do with this terrible property of mine and I had no answer to give her। ইভেন কি হয়, প্রতিদিন ন্যারেটরকে তার ওয়াইফ জিজ্ঞেস করে যে তুমি তোমার এই টেরিবল সম্পত্তি মানে এই যে রোড ইঞ্জিনকে বোঝানো হয়েছে, এই সম্পত্তিটাকে কি করবে। যখন তার ওয়াইফ তাকে কথাটা জিজ্ঞেস করে না, তার কাছে কোনো আনসারই থাকে না, সে কোনো উত্তরই দিতে পারে না, সে একদম চুপচাপ থাকে, কারণ তার কাছে কোনো উত্তরই নেই, সে উত্তরটা দেবে কিভাবে। I went up and down the town offering it for sale to all and sundry। যে আমি সব জায়গাতে গিয়েছি, আমি একদম মানে টাউনের সব জায়গাতে গিয়েছি, সব জায়গায় সবাইকে জিজ্ঞেস করেছি যে তো এটা বেচা হবে, এটা কি তুমি কিনবে, সবাইকে দোকানে রাস্তাঘাটে যাকে পেয়েছে সবাইকে জিজ্ঞেস করেছে তুমি কি আমার কাছে রোড ইঞ্জিন আছে, সেটাকে কিনবে, সবাইকে জিজ্ঞেস করেছে, কিন্তু কারোর কাছে আর বেচতে পারেনি, কেউ এই জিনিসটা কিনতে রাজি নন। সবার কাছে এটা বেচার খুব চেষ্টা করেছে কিন্তু হয়নি, সবার কাছে প্রস্তাবটা রেখেছিল বাট হয়নি, কাজ হয়নি। Some suggested that the secretary of the local cosmopolitan club might be interested in it। কিছু মানুষ তো আমাকে সাজেশন দিয়েছে, মানে আমাকে অ্যাডভাইস দিয়েছে যে তুমি একটা কাজ করো, তুমি কি করবে যে লোকাল যে কসমোপলিটিয়ান আছে, যে ক্লাবের যে মেম্বার আছে, সে মনে হয় ওইটা কিনতে সে ইন্টারেস্টেড আছে, তার মধ্যে কোনো ইন্টারেস্ট আছে, সে ওই জিনিসটা কিনতে পারে, তুমি গিয়ে জিজ্ঞেস করলেও করতে পারো। কিছু মানুষ ন্যারেটরকে বলেছে। তারপর ন্যারেটর কি করলো, যখন কিছু মানুষ তাকে সাজেশনটা দিয়েছে, ন্যারেটর কি করলো, when I approached him he laughed and asked what he should do with a road engine। অর্থাৎ যখন সে অন্যের কথা শুনে সে গেল, সেই ক্লাবের ম্যানেজারের কাছে সে গেল, গিয়ে বললো যে স্যার আমার কাছে তো এরকম একটা রোড ইঞ্জিন আছে, আপনি কি কিনবেন। সেই কথাটা যখন সে বলেছে, অ্যাপ্রোচ করেছে, প্রপোজ করেছে, তখন সে ওই ক্লাবের মেম্বার যে ম্যানেজার তাকে যে খুব হাসলো, খুব হেসে উপচে পড়েছে। হাসার পর সে বললো যে এটা আমার কি কাজে আসবে, আমি যে তোমার থেকে রোড ইঞ্জিন কিনবো সেটা আমার কি কাজে আসবে, কাজে না আসলে কিভাবে কিনবো, সেটা আমার কি কাজে আসবে। তখন ন্যারেটরের কি রিপ্লাই ছিল, তখন ন্যারেটর তাকে রিপ্লাই কি দিয়েছে দেখো, I will dispose of it at concession for you. You have tennis court to be rolled every morning, I began. And even before I saw him smile, I knew it was a stupid thing to say। অর্থাৎ যখন সে গিয়ে অন্যরা যখন বলেছে যে তুমি ওই ক্লাবের যে ম্যানেজার রয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে সে ইন্টারেস্টেড আছে কিনা কেনার জন্য, তো সবার কথা শুনে সেও গেল, সে গিয়ে বললো যে স্যার আমার কাছে তো একটা রোড ইঞ্জিন আছে, আপনি কি সেটা কিনবেন, আপনি কি ইন্টারেস্টেড আছেন। সেই কথাটা শোনার পর না তিনি কি করেছেন, খুব বেশি হেসেছেন। হাসার পর সে বললো যে আমি যে রোড ইঞ্জিন কিনবো সেটা আমার কি দরকার, আমার কি কাজে আসবে। তখন ন্যারেটরের রেসপন্স ছিল, ন্যারেটর কিন্তু জানতো যে সে যেটা বলছে সেটা যুক্তিকর নয় বা সেটা বলেও কোনো কাজ
কাজ হবে না, সে এমনি বললো। তারপর সে বলল, সে তারপরে মানে বোকার মতন সে বলল, স্যার আমি আপনাকে যুক্তি দেখাতে পারি, আপনার এটা কাজে আসতে পারে। কিভাবে? যে আপনার যে টেনিস কোর্ট আছে, সেই টেনিস কোর্টের মধ্যে আপনি সেই রোড ইঞ্জিনটা ব্যবহার করতে পারেন। আপনার টেনিস কোর্টগুলো একদম মানে সমান করার জন্য আপনি এই রোড ইঞ্জিনটা ব্যবহার করতে পারেন। সে জানতো সেই যে কোশ্চেনটা করছে এটা কোনো কাজে আসবে না, বা সে যে আনসারটা দিচ্ছে কোনো কাজে আসবে না, সেটা কোনো যুক্তিকর না। তারপর সে সেই জিনিসটা জেনেও তাকে এরকম বলেছে যে আপনার তো টেনিস কোর্ট আছে, সেটাতে একদম মানে একদম সোজা করার জন্য আপনি রোড ইঞ্জিনটা কিনতেই পারেন, আপনার কাজে আসবে। সেটা শুনে সে আরো বেশি হাসলো। কে? ওই যে ম্যানেজার, ক্লাবের যে ম্যানেজার রয়েছে তিনি। সেটা বলার পর তাকে মানে নেটাকে দেখে সে খুব বেশি হাসলো, তাকে দেখে সে স্মাইল করলো। ওকে, তারপর কি হয়েছে? তারপর next someone suggested I see municipal chairman, he maybe buy it for the municipality. তারপর প্রথম কয়েকজন মানে সাজেশন দিয়েছে ক্লাবের ম্যানেজার হয়তো কিনতে পারে, সেই শুনে সে গেল। যাওয়ার পর কি হলো, সে তাকে গিয়ে যখন জিজ্ঞেস করলো, সে খুব বেশি হাসলো, যে বললো আমার কি কাজে আসবে। সেটা বলার পর তখন নেটার বললো, নেটার জানতো কোনো কাজ হবে না। তারপরে সে বললো আপনার টেনিস কোর্ট আছে, সেটাতে আপনি রোড ইঞ্জিনটা কাজে লাগাতে পারেন। কিন্তু এটা সে জানতো কোনো কাজ হবে। তারপর বললো, তারপর সেখানেও সেটা শুনে সে যে স্মাইল করলো, মানে ওই যে ক্লাবের ম্যানেজার সে স্মাইল করলো, মানে এখানে কোনো কাজ হবে না। তারপর নতুন আরেকজন কি করলো, তাকে একটা আইডিয়া দিল যে তুমি একটা কাজ করতে পারো, তুমি যে চেয়ারম্যান রয়েছে মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে পারো যে সে এটা দরকার আছে কিনা, যদি দরকার থাকে সে মেবি কিনতে পারে, কিনলেও কিনতে পারে, সেটাকে জিজ্ঞেস করো। এটা আরেকজন তাকে সাজেশনটা দিল। তখন নেরেটর কি করলো, with greater trepidation I went to municipal office one day. তারপর সেটা এই যে একজনের কথা শুনে সে কি করলো, সে একটু খুশি হয়ে সে খুব একটা আশা নিয়ে সে মিউনিসিপ্যালিটি অফিসে গেল। অফিসে গিয়ে চেয়ারম্যানকে মানে চেয়ারম্যান অফিসে সে একদিন গেল। অফিসে চেয়ারম্যান অফিসে সে যাওয়ার পর মানে মিউনিসিপ্যালিটি অফিসে যাওয়ার পর সে কি করলো, I buttoned up my coat as I entered the chairman's room and mentioned my business. তারপর সে কি করলো, একদিন যখন গেল মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে তার যে কোট আছে কোটটা প্রথমে খুলে রাখলো। তারপর সে মিউনিসিপ্যালিটি যে অফিসার রয়েছে, সেই অফিস চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যানের রুমের মধ্যে গেল। রুমের মধ্যে গিয়ে তাকে তার বিজনেস মানে তার কাজটা বলো, যে আমার কাছে এরকম জিনিস আছে, আপনি কি কিনবেন, সেই জিনিসটা সে বললো। বলার পর কি হলো, I was prepared to give away the engine at greater concession, যে আমি প্রস্তুত ছিলাম যে বড় ছাড় দিয়ে দেবে। মানে সে এরকম নেটে একটা রেডি ছিল যে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান যেহেতু সে তো নিয়েই নেবে, সে নিয়ে নিলে তাকে অনেক কম দেবে, মানে অনেক ছাড় দিয়ে তাকে এটা দিয়ে দেবো, সেরকম ভাবে প্রস্তুত ছিল যে আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে গিয়েছি, সে তো নিশ্চয়ই নেবে, সে যখন নেবে তাকে আমি ছাড় দিয়ে দেবো, মানে তাকে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, এরকম একটা সে মনে মনে প্রস্তুত ছিল। কিন্তু এরকম আর তার প্ল্যানিংটার কাজে হলো না। কেন হলো না, তার কারণটা হলো I started a great hanger on municipal duties, the reason of this chairman and the importance of being a road roller. তারপর সে কি করলো, মানে পৌরসভার যে দায়িত্ব মানে মিউনিসিপ্যালিটির যে দায়িত্ব যে ডিউটিস চেয়ারম্যানের কাছে আছে, চেয়ারম্যানের যে গুরুত্ব, যে একটা রোড রোলার দিয়ে কি করতে পারে, তার কি ইম্পর্টেন্স রয়েছে, সেই জিনিসটা সে বোঝাতে শুরু করলো। মানে ন্যারেটর সে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বোঝাতে শুরু করলো। But before I was done with him, I knew there was a greater chance of my selling into some child on the roadside for paying with. অর্থাৎ সে প্রথমে যখন একজনের কথা শুনে গিয়েছিল না মিউনিসিপ্যালিটির অফিসে চেয়ারম্যানের কাছে, যেটা বিক্রি করার জন্য ইঞ্জিনটা রোড ইঞ্জিনটা বিক্রি করার জন্য, তখন সে একটা আশা নিয়ে গিয়েছিল যেহেতু মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সে তো কিনে নেবে, আর সে যদি কিনে নেয় তাকে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। তো সেই বলে সেখানে গিয়েছে, তাকে বলেছে যে আমার কাছে রোড ইঞ্জিন আছে, আপনি কি কিনবেন। যখন সেই কথাটা বলেছে না, তখন তার যে চেয়ারের একটা এক্সপ্রেশন মানে নেটা লক্ষ্য করেছে, নেটা যখন এই কথাটা বলেছে মানে তাকে প্রপোজ করেছে, তখন সামনের যে মানুষটা আছে, সামনের মানুষটা বলতে সে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তার এক্সপ্রেশন দেখেই সে বুঝতে পেরেছে যে না এখানে কোনো কাজ হবে না, তার থেকে বরং আমি যদি রাস্তায় কোনো বাচ্চাকে গিয়েও সেটা এক্সপ্লেন করি, সে হয়তো কিনে নেবে, কিন্তু তিনি কিনবে না, তিনি আমার থেকে এই রোড ইঞ্জিন কিনবেন না, সেটা সে মনে মনে জানতো। কিন্তু জানার পরও তাকে সে এক্সপ্লেনটা করছে, তো তার এক্সপ্রেশন দেখে কিন্তু সে বুঝতে পেরেছে, কিন্তু জানার পরও সে তাকে এক্সপ্লেন করছে যে আপনি এটা কিনতে পারেন, কিনলে ভালো হবে, মিউনিসিপ্যালিটি কাজে আসবে, অফিসের কাজে আসবে, এই কথাগুলি সে এক্সপ্লেন করছে। সে জানার পর, সে জানতো কোনো কাজ হবে, তারপর সে এক্সপ্লেন করছে। ওকে, তারপর কি হয়েছে দেখো, তারপর I was making myself a bankrupt maintaining this engine in জিমখানা গ্রাউন্ড। মানে এই কথাটা বল সেরকম বলো, আমি তো ভাই পুরাই ব্যাংকরাপ্ট হয়ে গেছি, মানে আমার কাছে আর টাকা পয়সা নেই, এই রোড ইঞ্জিনটা যে জিমখানা গ্রাউন্ডে রেখেছি মাসে মাসে 10 টাকা রেন্ট দিতে হচ্ছে, এটা দিতে দিতে আমি একদম ফকির হয়ে গেছি, মানে ব্যাংকরাপ্ট হয়ে গেছি। তো এই জিনিসটা কে বললো, নেরেটরে বললো। I really hoped someday there would come my way a lump
some and make amends for all these defeats and suffering। অর্থাৎ সে কি বললো, আমি যে সত্যি সে আশা করতো যে হয়তো একদিন মানে অনেক বেশি বড় অঙ্কের টাকা সে পাবে, এটা বিক্রি করে সে সেই টাকাটা পাবে। সে এখনো সেই আশাটা নিয়ে কিন্তু বসে আছে, সেই আশাটা সে করছে, কারণ এটা হলেই কিন্তু তার সেই কষ্টের দিনগুলো চলে যাবে। সে এত কষ্ট পাচ্ছে, এত প্রবলেম ফেস করছে, সেগুলো হয়তো শেষ হয়ে যাবে। সে হয়তো একদিন না একদিন কারো কাছে বিক্রি করতে পারবে। সে কোথাও না কোথাও সেই আশাটা তার মনের মধ্যে আছে। তারপর fresh complication arose when a cattle show came in the offing। ওকে, সো তারপর কি হলো, এত কিছু তো ঘটনা ঘটলো, সে মনে মধ্যে একটা আশা করে বসে আছে যে একদিন না একদিন হয়তো বা আমার এটা বিক্রি হবে। কিন্তু প্রবলেম শুরু, আবার এইটা ভাবতে না নতুন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। নতুন প্রবলেম কি, যে জিমখানা গ্রাউন্ডে, যেহেতু গ্রাউন্ডের মধ্যে বিভিন্ন মেলা হয়, একটা মেলা হয়েছে, এখন নতুন আরেকটা মেলা হবে, সেখানে ক্যাটেল শো হবে। কি হবে? ক্যাটেল শো। মনে রাখবে কি শো হবে? ক্যাটেল শো। ক্যাটেল শো হবে। এখন যেহেতু ক্যাটেল শো হবে, মাঠটা ফাঁকা করতে লাগবে, জিমখানা গ্রাউন্ডটা ফাঁকা করতে লাগবে। সে তখন কি হয়েছে, তখন তার কাছে নোটিশ এসেছে যে এখন তো এখানে ক্যাটেল শো হবে, তোমাকে আর রেন্ট দেওয়া যাবে না। 3 মাস তো রেন্ট দিয়েছো, ঠিক আছে, কিন্তু এখন আর তুমি রেন্ট দিয়ে এটা রোড ইঞ্জিনটা এখানে রাখতে পারবে না, কারণ এখানে ক্যাটেল শো হবে। আর যেহেতু ক্যাটেল শো হবে, অনেক জায়গার দরকার, অনেক কিছু দরকার, সেই জন্য তোমাকে এটা ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে লাগবে। তো এখন দেখা গেল তার একটা আরো নতুন প্রবলেম সৃষ্টি হয়েছে, তাকে ইমিডিয়েটলি সেই রোড ইঞ্জিনটা এই জিমখানা গ্রাউন্ড থেকে সরাতেই লাগবে, বাই এনি কস্ট সরাতেই লাগবে। তখন সে কি করবে? তখন সে কি হলো, it was to be held on the ground, I was given 24 hours for getting the thing out the ground। মানে এটা যেহেতু এই গ্রাউন্ডে হবে, গ্রাউন্ডে এই শোটা, ক্যাটেল শোটা হবে, তাকে 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে তোমাকে এই যে রোড ইঞ্জিনটা এই জিমখানা গ্রাউন্ড থেকে সরাতেই লাগবে, তোমাকে সরাতেই লাগবে, কারণ এখানে কি হবে? ক্যাটেল শো হবে। তাকে কিন্তু এই নোটিশটা এসে গেছে, তাকে সময় দিয়েছে কত? 24 ঘন্টা। মনে রাখবে কতটুকু সময় পেয়েছে? 24 ঘন্টার সময়টা সে পেয়েছে। The show was opening in a week and the advance party was arriving and insist upon having the engine out of the way। I became desperate। অর্থাৎ এই শোটা এক সপ্তাহের মধ্যে শোটা শুরু হয়ে যাবে। এখন এক সপ্তাহের মধ্যে শো শুরু, তার আগে থেকেই তো প্রিপারেশন লাগবে। তো যারা রয়েছে, পার্টি রয়েছে, তো আগে থেকে অ্যাডভান্স আগে থেকে চলে আসবে, মানে শো শুরু হওয়ার 4-5 দিন আগে চলে আসবে, এসে অনেক কিছু প্রিপারেশন করবে। তার জন্য তাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যে তোমার ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে এটা সরাতে লাগবে, কারণ এটা এখানে ক্যাটেল শোটা শুরু হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। সে তখন ডেসপারেট হয়ে উঠলো, মানে সে তখন একদম খুবই হতাশ হয়ে উঠলো যে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না। সে পাগল হয়ে গেলো যে কি করবে সে এখন, না এখন রেন্ট দিতে পারবে না, সে এটা সরাতে পারছে, কি করবে সে, একদম পুরো পাগল হওয়ার মতন অবস্থা। সে হতাশ হয়ে গেল, সে করবেটা কি এখন। তারপর সে কি করলো, এত কিছুর পর সে করলোটা কি? সে কি করলো দেখো, there was not a single person for 50 miles around who knew anything about a road engine। মানে সে কি করলো, সে না প্রতিটা মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি রোড ইঞ্জিন চালাতে পারো, তুমি কি পারো, তুমি কি পারো, সবাইকে জিজ্ঞেস করলো। কিন্তু দেখা গেল যে 50 মাইলসের মধ্যে কেউ রোড ইঞ্জিন চালাতেই পারে না। সে ভেবেছিল হয়তোবা কেউ না কেউ পারলে হয়তোবা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে পারবে, কিন্তু দেখা গেল কেউ এই রোড ইঞ্জিন চালাতেই পারে না। তখন সে কি করলো, I bet and cried to every passing bus driver to help me but without use। কিন্তু সে কি করলো, সে না এত হতাশ হয়ে গেল যে সবাইকে গিয়ে জিজ্ঞেস করেছে, রাস্তাঘাটে দোকান সবাই জিজ্ঞেস করেছে সে পারে কিনা, কিন্তু কেউ আর রোড ইঞ্জিন চালাতে পারে। সে হতাশ হয়ে গেল। তারপর সে কি করলো, সে একদম খুব কান্নায় ভেঙে পড়লো। তারপর সে রাস্তা দিয়ে যত বাস যাচ্ছে, যত বাস ড্রাইভার যাচ্ছে, বাস ড্রাইভারকে থামিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি রোড ইঞ্জিন চালাতে পারো, তুমি কি আমাকে হেল্প করতে পারবে। সব বাস ড্রাইভারকে জিজ্ঞেস করো, কিন্তু কোনো কাজেই আসলো না। সে একদম ভেঙে পড়লো, সে কোনো কাজেই আসলো না, কেউ আর রোড ইঞ্জিন চালাতে পারে না। তখন কি হলো দেখো, যখন বাস ড্রাইভার থেকেও সে হেল্পটা পেলো না, তারপর কি হলো, তারপর I even approached the station master to put in a word with the male engine driver। তারপর সে কি করলো, যে না পেয়ে প্রথম তো রাস্তাঘাটে সবাইকে জিজ্ঞেস করলো, একদম 50 মাইলসের মধ্যে সবাইকে জিজ্ঞেস করলো, কেউ পারে না। সে হতাশ হয়ে গেল। সে যত রাস্তা দিয়ে যাচ্ছে বাস ড্রাইভার, তাদেরকে একদম কান্নায় ভেঙে পড়লো, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, তাদের কাছে গিয়ে একদম মানে ভিক্ষা চাইলো যে ভাই তুমি কি পারো রোড ইঞ্জিন চালাতে। কিন্তু দেখা গেল কেউ পারে না, কোনো জায়গাতে হেল্পই পেলো না পেরে সে কি করলো, সে স্টেশনে গেল। স্টেশনে গিয়ে যে স্টেশন মাস্টার আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলো যে ট্রেনটা চালায় সে কি পারবে যে আমার এই রোড ইঞ্জিনটা এখান থেকে এক জায়গায় সরিয়ে আরেক জায়গাতে রাখার জন্য, মানে জিমখানা থেকে বার করার জন্য সে কি পারবে। সে ওটাও কিন্তু সে জিজ্ঞেস করলো যে এটা পারবে কিনা। But the engine driver pointed out that he had his own locomotive
to mind and could not think of jumping off at a wayside station for anybody's sake. কিন্তু সেই ড্রাইভারটা মানে যে ট্রেন চালায় সেই ড্রাইভারটা বললো যে আমি তো পারবো না, আমার তো নিজেরই কাজ আছে, আমার তো নিজেরই এই যে এখন পারবো না স্টেশন থেকে মানে ট্রেনটা থেকে উল্টো সাইড দিকে নেমে গিয়ে আমি তোমাকে হেল্প করতে, কারোর জন্যই আমি এই জিনিসটা করতে পারবো না। আমাকে ট্রেনে প্যাসেঞ্জারগুলিকে নিয়ে যেতে আমি আমার কাজটাই করতে লাগবে, আমি কারোর জন্যই এখন আর এই জিনিসটা মানে ট্রেন থেকে নেমে একটা কাজ করা আমার পক্ষে পসিবল হবে না। তো সে কিন্তু স্টেশন থেকেও কোনো ধরনের হেল্প সে পেলো না। প্রথম সে কি করলো যে 50 মাইলসের মধ্যে যত লোকজন আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, কোনো হেল্প পেলো না। তারপর বাস ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করলো, তাদের থেকে হেল্প পেলো না। স্টেশন মাস্টারের কাছে গেল, ট্রেন ড্রাইভারের কাছে গেল, তাদের থেকেও কোনো হেল্প সে পেলো না। এখন যখন কারোর থেকে সে হেল্পটা পায়নি তখন সে খুবই হতাশ হয়ে গেছে। তারপর সে কি করলো, meanwhile the municipality was pressuring me to clear out। তার মধ্যে কি হলো, ইতিমধ্যে কি হলো যে তাকে কন্টিনিউয়াসলি তাকে প্রেশারাইজ করছে যে তোমাকে সরাতে লাগবে, তাড়াতাড়ি সরাও, আমাদের কাজ আছে, তুমি তাড়াতাড়ি জিমখানা গ্রাউন্ড থেকে তোমার এই রোড ইঞ্জিনটা সরাও, আমাদের কাজ আছে, বারবার তাকে প্রেশার আসে। সে কিন্তু কারো থেকে হেল্প চাইছে, পাচ্ছে না, তার মধ্যে আবার প্রেশারও আসছে, মানে সব দিক থেকে সে খুব একটা খারাপ একটা অবস্থা, খারাপ একটা সিচুয়েশনের মধ্যে সে পড়ে গেছে। তখন কি হলো, আই থট ইট ওভার, তখন সে ভাবলো সব শেষ হয়ে গেছে, আর আমার হাতে কিচ্ছু করার নেই, আমি কোথাও থেকে হেল্প পেলাম না, না রাস্তাঘাটে কারো থেকে হেল্প পেলাম না, আমি বাস ড্রাইভারদের থেকে হেল্প পেলাম না, আমি স্টেশন মাস্টার থেকে না, আমি কোনো যে ট্রেন চালায় ড্রাইভার থেকে আমি হেল্প পেলাম, কোথাও থেকে আমি হেল্পটা পেলাম না। তার মধ্যে থেকে আবার মিউনিসিপ্যালিটি থেকে প্রেশার আসছে, সেটা তো আলাদাভাবে আছেই। এখন সে ভাবলো যে না আর কিছু হবে না, এখানেই হয়তো সব শেষ। তখন নতুন একটা আশা এসেছে, সেটা কি, সেটা হলো I saw the priest of the local temple and managed to gain his sympathy। তখন সে দেখলো যে লোকাল একটা মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে যে পূজারী, যে প্রিস্ট বলা হয়, প্রিস্ট মানে যে পূজারীকে সে দেখলো, সে যে টেম্পলটা সে ম্যানেজ করে, সে তখন তার কাছে গেল, তার কাছে গিয়ে সে একটু সিম্পাথি চাইলো, সে একটু মানে একটু চাইলো, দয়া চাইলো যে একটু হেল্প করবে কিনা, একটু সিম্পাথি চাইলো। তখন না সে প্রিস্টও তাকে দেখে একটু মানে সিম্পাথি দেখাতে শুরু করলো। কিভাবে, তখন সেই প্রিস্ট, তখন সেই পূজারী তাকে হেল্প করলো। কিভাবে হেল্প করলো, হি অফার্ড মি দ্য সার্ভিসেস অফ হিজ টেম্পল এলিফ্যান্ট। তখন সে পূজারী তাকে বললো, হ্যাঁ আমি তোমাকে হেল্প করতে পারবো, মানে তার প্রতি একটা দয়া চলে এসেছে, পূজারী না তার প্রতি একটা দয়া চলে এসেছে। তখন সে বললো, ঠিক আছে আমি তোমাকে হেল্পটা করতে পারবো, কিভাবে করবো, আমার কাছে একটা না হাতি আছে, বড় একটা মন্দিরে একটা হাতি আছে, সেই হাতিটার দ্বারা একটা হেল্প করতে পারে, যে হাতিটা তোমার ইঞ্জিনটাকে সরিয়ে নিতে পারবে, হাতি তো অনেক বড় হয়, হাতির শক্তি আছে, তো হাতিটা তোমার এই রোড ইঞ্জিনটাকে সরাতে পারবে, এই হেল্পটা আমি তোমাকে করতে পারবো। এটা কিন্তু মন্দিরের যে পূজারী, লোকাল টেম্পলের যে প্রিস্ট, মন্দিরের পূজারী, সেই পূজারী কাকে বললো, সেই পূজারী বললো আমাদের যে নেরেটরকে বললো যে মন্দিরের হাতি দিয়ে তাকে হেল্পটা করতে পারবে। তখন I also engaged 50 coolies very important, মনে রাখবে, to push the engine from behind। তখন সে ভাবলো, হ্যাঁ এখান থেকে একটা হেল্প তো আমি পেলাম, যে হাতি, মন্দিরের হাতি দিয়ে হেল্প করা হবে, এখন শুধু হাতিতে একা পারবে না, তার জন্য আমি কি করলাম, মানে এটা কি করলাম, 50 জনকে হায়ার করলো, 50 জন কুলি, মানে যারা ইঞ্জিনটাকে ধাক্কা দেবে, এরকম 50 জন কুলিকে সে হায়ার করলো। কয়জন কুলিকে, 50 জন কুলিকে হায়ার করলো, কিসের জন্য, পুশ মানে ইঞ্জিনটাকে ধাক্কা দেওয়ার জন্য, যাতে জিমখানা গ্রাউন্ড থেকে ধাক্কা দিয়ে দিয়ে বার করতে পারে, এরকম তার জন্য 50 জন কুলিকে সে হায়ার করলো। ওকে, 50 জন কুলিকে তো হায়ার করলো, হাতিও আছে, কিন্তু ড্রাইভার ছাড়া তো হবে না, তখন সে একজন ড্রাইভারকেও সে হায়ার করলো। তাকে, ইউ মে বি শিওর দিস ড্রেন অল মাই রিসোর্স, the coolies were wanted 8 annas per head and the temple elephant cost me 7 rupees a day and I had to give it one fee। আচ্ছা, ড্রাইভারকে অ্যাপয়েন্ট করা আগে আরেকটা জিনিস হয়েছে, যে 50 জন কুলিকে, যে নেরেটর কি করে 50 জন কুলিকে হায়ার করলো, সেই 50 জন কুলি কি করেছে, যে পার কুলিকে 8 আনা করে দিতে লাগবে, মানে একজন কুলিকে 8 আনা করে দিতে লাগবে, 8 আনা, ওকে 8 আনা করে দিতে লাগবে, তার মানে 50 জন কুলিকে কত দিতে লাগবে, 15 to 8 হয়ে যাবে, এত আনা টোটাল দিতে লাগবে। মানে কুলিরা বললো ঠিক আছে আমি কাজ করে দেবো, আমার হলো যে আমার দিন মজুরি হলো যে 8 আনা করে 50 জনকে দিতে লাগবে। আর যে এলিফ্যান্ট যে আমাদেরকে টেম্পল থেকে আনতে লাগবে, সেই এলিফ্যান্টের জন্য আবার 7 আনা দিতে লাগবে, এলিফ্যান্টকে কত দিতে লাগবে, 7 আনা দিতে লাগবে। তো কুলিদেরকে দিতে লাগবে 8 আনা করে, একজন কুলিকে 8 আনা করে, তার মানে 50 জন কুলিকে 15 to 8 হবে। আর যে হাতিকে, মন্দিরে হাতিকে দেওয়া হবে 7 রুপিস, আনা না সরি রুপিস, 7 মানে 60 টাকা, একদিনে 60 টাকা দিতে লাগবে মন্দিরের হাতির জন্য। ওকে, 7 রুপিস হবে, আনা না রুপিস। ওকে, কাকে দিতে লাগবে, মন্দিরে যে হাতি রয়েছে সেই হাতিকে দিতে লাগবে।
অর্থাৎ সে হেল্প পেয়েছে, জিমখানা গ্রাম থেকে বার করবে প্রথম হাতিকে 60 টাকা দিতে লাগবে, আর বাকি 50 জন কুলিকে হায়ার করলে প্রতিজন কুলিকে 8 আনা করে তাকে দিতে লাগবে। এইভাবে করে তার ডিলটা হলো। এখন এখানে ডিল তো হলো, তাছাড়াও আরেকজন দরকার হবে। মাই প্ল্যান ওয়াজ টু টেক দ্য ইঞ্জিন আউট অফ দ্য জিমখানা অ্যান্ড দেন ডাউন দ্য রোড টু ফিল হাফ এ ফারলং অফ। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যাতে জিমখানা গ্রাউন্ড থেকে কোনোভাবে সেটা বার করে অন্য জায়গাতে সে গিয়ে রেখে দেবে তার ইঞ্জিনটাকে, রোড ইঞ্জিনটাকে। The field was owned by friend, মানে যে জায়গাতে লাগবে তার প্ল্যান হলো তার বন্ধুর একটা জায়গা আছে, জিমখানা গ্রাউন্ড থেকে বার করে তার বন্ধুর সেই জায়গাটাতে গিয়ে সে তার ইঞ্জিনটা রাখবে। He would not mind if I kept the engine there for a couple of months while I would go to Madras and find a customer for it. অর্থাৎ সে ভাবলো যে আমি যেহেতু হাতিও পেয়ে গেছি, যাকে 60 টাকা লাগবে, মন্দির থেকে হাতি পেলাম 60 টাকা লাগবে, আর 50 জন কুলিকে আমি হায়ার করলাম, সেখানে এক পার কুলিকে মানে প্রতি কুলিকে 8 আনা করে লাগবে, সেটা তো আমি হায়ার করলাম। তো সে ভাবলো যে সে মনে মনে ভাবলো যে সেই জিমখানা গ্রাউন্ড থেকে যদি ইমিডিয়েট বার করতে হবে, সেখান থেকে বার করে সে আরেকটা জায়গায় রাখবে। কোন জায়গায়? তাকে বন্ধুর একটা জায়গা আছে, সেই জায়গাতে রাখবে। সে ভাবলো যে আমার বন্ধুর জায়গাতে নিয়ে রাখবো, আমার বন্ধুরা কিছু মনে করবে না, কোনো খারাপ পাবে না, তার বন্ধুর জায়গাতে আমি রাখতে পারবো। ওই জায়গাতে রেখে তারপর আমি শান্তিতে মাদ্রাস যাব, শহরে যাব, শহরে গিয়ে দেখবো কেউ এই ইঞ্জিনটা কিনবে কিনা। এটা তার প্ল্যান ছিল, কিন্তু এই প্ল্যানটা কিন্তু হয়নি, এইটা তার প্ল্যান ছিল। তারপর কি হয়েছে, এই তো এতটুকু সে প্ল্যান করলো, কিন্তু এটা তো হলো না। কেন হলো না এগুলি আমরা পড়বো। I also took into service one Joseph. সে কি করলো, সে একজন জোসেফ, সে একজন ড্রাইভারও কিন্তু সে হায়ার করলো। a dismissed bus driver, a dismissed bus driver মানে হলো একজন বাস ড্রাইভারকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে তাকে ধর সে বাস ড্রাইভার জব করতো, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ সে খারাপ ড্রাইভার ছিল। কারণ কাকে ডিসমিস করবে, কাকে যতই বার করে দেবে, সে খারাপ থাকবে, মানে যে ধর কাজের মধ্যে খারাপ থাকবে, তো সে ভালো কিন্তু বাসটা চালাতে পারতো না। ওই জোসেফকে তিনি হায়ার করেছে। Who said that although he knew nothing of road rollers, he could nevertheless steal one if it was somehow kept in motion. যদিও সে যে ডিসমিস বাস ড্রাইভারটা আছে, মানে যাকে বাস যেদের সরিয়ে দিয়েছে, ভালো করে চালাতে পারে না, সেই জোসেফকে তিনি হায়ার করেছে। সেই জোসেফ বলেছে যে আমি যদিও রোড ইঞ্জিন চালাতে পারি না, কিন্তু যদি একবার স্টিয়ারিং আমার হাতে চলে আসে, মোশন মানে চালাতে পারি, মোশনটা চলে আসে, তাহলে আমি কোনোভাবে এটা নিয়ে যেতে পারবো। এটা কিন্তু বলেছে, সে কিন্তু ভালোভাবে চালাতেই পারে না, মানে বাসই ভালোভাবে চালাতে পারে না, রোড ইঞ্জিন তো পারিই না। তারপর সে বললো আমি কোনোভাবে এটা মানে যদি একবার স্টিয়ারিং হাতে চলে আসে আমি বাকিটা ম্যানেজ করে নেবো, সেটা সে বললো। এই বলে কিন্তু মানে সে ওইটাতে থাকলো। আর নেটা কি করলো, জোসেফকে অ্যাপয়েন্ট করলো। তো নেটা কাকে কাকে অ্যাপয়েন্ট করলো, মন্দিরের হাতির জন্য 60 টাকা, 50 জন কুলি, প্রতি কুলির জন্য 8 আনা করে, আর একজন জোসেফ মানে একজন ডিসমিস বাস ড্রাইভারকে তিনি কি করলো, তিনি হায়ার করলো। তারপর কি হয়েছে, ইট ওয়াজ ফাইন সাইট দ্য টেম্পল এলিফ্যান্ট ইয়োক টু দ্য ইঞ্জিন বাই মিনস অফ shout ropes with 50 determined men pushing it from behind and my friend Joseph sitting in the driver's seat. তারপর কি হলো, সবাই মিলে কাজে লাগলো। সবাই মিলে কি কাজে লাগলো দেখো, সবাই মিলে না কোন সিস্টেমেটিক ওয়েতে কাজ করছে না। একটা জিনিস বলেন না তোমাদেরকে, আমাদেরকে সবসময় সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে, কিন্তু এখানে সব কিছু উল্টাপাল্টা, তার জন্য কোনো কাজ হচ্ছে না। কি করলো, হাতি একদিকে টানছে, বাস আবার যে ডিসমিস বাজার জোসেফ তিনি একভাবে চালায়, তিনি একভাবে স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর যারা ধাক্কা দিচ্ছে একজন ডান দিকে, একজন বা দিকে, একজন সোজা, যে যেভাবে পাচ্ছে ধাক্কা দিচ্ছে, কোনো রকম মিলে একটা দিকে তো সবাই ধাক্কা দেয়, তাহলে না একটা দিকে যাবে, উল্টা পাল্টা সে ধাক্কাটা দিচ্ছে, যে কারণে যেই জায়গাতে যাওয়ার কথা সেই সঠিক জায়গাতে সে যাচ্ছে না। গাড়িটা একবার এইভাবে যাচ্ছে, একবার এইভাবে যাচ্ছে, মানে জিগ করে যাচ্ছে, ধরো না, আর যে রোড ইঞ্জিন একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে একবার এদিকে, এইভাবে করে চলছে, জিগ করে চলছে। কারণ কেউ আর সঠিকভাবে দেখায়, কেউ ডান দিকে, কেউ বা দিকে, কেউ সোজা, কেউ আবার যে উল্টা দিয়ে ঘোরাচ্ছে। তো এরকম ভাবে কিন্তু চলছে, হাতির মনের মতন দিকে যাচ্ছে, আর যে জোসেফ ড্রাইভারের মনের মতন করছে, অন্যরা যে 50 জন কুলি কেউ ডান দিকে কেউ বা দিকে, যার যার মতে সে করছে, কোনো কাজই হচ্ছে না। তার জন্য রোড ইঞ্জিনটা উল্টাপাল্টা দিকে যাচ্ছে। উল্টাপাল্টা দিকে যাওয়ার কারণে নতুন একটা প্রবলেম সৃষ্টি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। কি সেটা, তার আগে জিনিস হয়েছে, a huge crowd stood around and watched it greatly। মানে এরকম যে ব্যাপারটা হচ্ছে যে একজন হাতি, 50 জন কুলি, একজন ড্রাইভার সবাই মিলে একটা রোড ইঞ্জিনকে কোথায় নিয়ে যাচ্ছে, এরকম সবার মধ্যে একটা কিউরিওসিটি আসবে। ধরো আমাদের কি হয়, ধরো একটা হাতি দিকে যাচ্ছে, হাতির
নর্মালি কিন্তু আমরা দেখি না, খুব কমই দেখা যায়। তাহলে আমরা সবাই মিলে জিনিসটা দেখবো না? ধরো একটা এখন ধরো কোনো একটা হাতির মধ্যে কেউ উঠে যাচ্ছে, তাহলে আমরা জিনিসটা দেখবো না? দেখবো কিন্তু। তো সবাই না জিনিস দেখছে, আরে হচ্ছেটা কি, সবাই খুব কিউরিয়াসের সাথে দেখছে যে আরে একটা হাতি টেনে নিয়ে যাচ্ছে, ড্রাইভারও আছে, 50 জন কুলিও আছে, এটা যাচ্ছেটা কোথায়, জিনিসটা কি হচ্ছে কি, সবাই এই জিনিসটা কিন্তু দেখছে, লোকজন এই জিনিসটা খুব আনন্দের সহিত দেখছে। তারপর দ্য ইঞ্জিন বিগিন টু মুভ, তারপর আস্তে আস্তে ইঞ্জিনটা মানে লড়াতে শুরু করলো, যখন সবাই মিলে একটা মানে ধাক্কা দিল, কেউ ডান দিক কেউ বাঁ দিক, ড্রাইভারও চালাচ্ছে, হাতিও টানছে, তো এটা আস্তে আস্তে ইঞ্জিনটা কি হলো, মানে রোড ইঞ্জিনটা মানে একটু নড়াচড়া করতে শুরু করলো, মুভ হতে শুরু করলো। ইট সিম টু বি দ্য গ্রেটেস্ট মোমেন্ট ইন মাই লাইফ, তখন নেরেটর বললো যে এটা আমাদের সবচেয়ে খুশির মোমেন্ট, যখন আমি দেখলাম ইঞ্জিনটা রোড ইঞ্জিনটা চলছে, এটা তার লাইফে সবচেয়ে খুশির মোমেন্ট, মানে এত প্রবলেম ফেস করেছে, এটাই তার সবচেয়ে খুশির মোমেন্ট মনে হচ্ছে। When we came out the gymkhana and reached the road, it began to behave in a strange manner, মানে যখন দেখলো মানে আস্তে আস্তে জিমখানা গ্রাউন্ড থেকে বেরিয়ে গেছে, ধরো এটা জিমখানা এই গ্রাউন্ড থেকে বেরিয়ে গেছে ইঞ্জিনটা, তখন এটা রাস্তাতে চলে, তখন এটা না উল্টা পাল্টা ভাবে চলতে শুরু করলো, একবার এদিকে একবার এদিকে। কেন? আগে তো বলেছিলাম, কারণ কেউ ডান দিকে কেউ বাঁ দিকে কেউ সোজা, আবার হাতি একদিকে টানছে আর ড্রাইভার এবার একদিকে স্টিয়ারিং ঘুরাচ্ছে, উল্টা পাল্টা যাচ্ছে, সেই কারণে প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো দেখা গেল রোডে আসার পর উল্টা পাল্টা ভাবে চলতে শুরু করলো, কোনটা, ওই যে রোড ইঞ্জিনটা। তখন কি হলো, instead of going straight down the road, it showed a tendency to oval and move zigzag, অর্থাৎ এটা রোডটা তো সোজা সোজা না গিয়ে কি হলো, এটা না জিগজ্যাগ, মানে জিগজ্যাগ এরকম ভাবে চলতে শুরু করলো, মানে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে চলতে শুরু করলো, কারণ কেউ একবার এদিকে দেখাচ্ছে কেউ একবার এদিকে দেখাচ্ছে কেউ আবার সোজা দেখাচ্ছে, মানে উল্টা পাল্টা ভাবে চলতে শুরু করলো, এটা সোজা না গিয়ে রাস্তা সোজা আছে তো সোজা না গিয়ে ধরো একবার এদিকে একবার এদিকে এইভাবে চলতে শুরু করলো জিগজ্যাগ করে। The elephant dragged it one wheel. Sorry, Joseph turned the wheel for all he was worth without any idea where he was going, and 50 men behind clung to it in every possible manner and pushed it just where they liked. অর্থাৎ যেটা আমি আগেই বললাম, মানে এখানে কি করছে, জোসেফ কোন দিকে স্টিয়ারিং করেছে সে নিজেই যায় না, তার মর্জি মতে করছে, হাতিটা একদিকে যাচ্ছে, আর যে 50 জন কুলি আছে যার যেদিকে ইচ্ছা পায় সেদিকে ধাক্কা দেওয়া শুরু করেছে, মানে আছে না যে সবাই একদিকে ধাক্কা দেবে না, কেউ ডান দিকে কেউ বাঁ দিকে, উল্টা পাল্টা দিকে ধাক্কা, যার যেদিকে মনে হয় সে ধাক্কা দেওয়া শুরু করছে, সেই জন্য এটা জিগজ্যাগ ভাবে যাচ্ছে। তারপর কি হলো, এই যে জিগজ্যাগ ভাবে যাচ্ছে তারপর হলোটা কি, তারপর এই জিনিসটা জিগজ্যাগ হওয়ার কারণে উল্টা পাল্টা ভাবে দিকে যাচ্ছে, সেটার কারণে একটা ব্লান্ডার হয়ে গেছে, একটা গন্ডগোল হয়ে গেছে। কি সেটা? as a result of all this confused dragging, the engine ran straight into the opposite compound wall and reduced a good length of it to powder, অর্থাৎ কি হলো যে এটা হওয়ার কারণে সবাই এত কনফিউজ হয়ে গেছে, কে কোন দিকে টানবে বুঝতেই পারছে না। একটা সময় দেখা গেল এটা না এই রোড ইঞ্জিনটা গিয়ে কি হলো, সোজা গিয়ে মানে একটা কম্পাউন্ড ওয়াল, একটা ওয়াল আছে তো সেই ওয়ালে গিয়ে ধাক্কা লাগলো, যে রোড ইঞ্জিনটা গিয়ে ওয়ালে গিয়ে একদম ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে সেই ওয়ালটা ভেঙে গেল, ধাক্কা লেগে কি হলো, ধাক্কা লেগে ওয়ালটা ভেঙে গেল। At this crowd let out the joyous yell, এটার মধ্যে সবাই একদম চিৎকার করে উঠলো, যারে হঠাৎ করে যদি একটা এত বড় জিনিস সবাই মিলে যাচ্ছে, একটা যদি অ্যাক্সিডেন্টই তো হলো না, যে ওয়ালে গিয়ে একদম ধাক্কা লেগে ওয়াল ভেঙে গেল, সব ভয় পেয়ে সবাই চিৎকার করে উঠলো। তখন কি হলো, যখন সবাই চিৎকার করে উঠলো, এটা ওয়ালে গিয়ে লাগলো, সেটা ওয়ালটা ভেঙে গেল, তখন এলিফ্যান্ট কি করলো, যখন সবাই চিৎকার করছে এদিকে দৌড়াদৌড়ি করছে, এলিফ্যান্টের এই জিনিসটা পছন্দ হলো না। এলিফ্যান্ট কি করলো, দ্য এলিফ্যান্ট ডিসলাইকিং দ্য বিহেভিয়ার অফ দ্য ক্রাউড টাউন্ড লাউডলি, snapped its rope and kicked down a further length of the wall. তখন হাতি না সেই জিনিসটা পছন্দ করলো, সবাই চিল্লাচিল্লি করছে, চিৎকার করে উঠলো, এইদিক ওদিক দৌড়াতে ছোটাছুটি করলো, তখন হাতি কি করলো, হাতিটা জিনিসটা পছন্দ হলো না, তখন যত দড়ি টড়ি আছে সবগুলো দড়ি টান মারলো, একদিকে ছিঁড়ে ফেললো, তারপর সে কি করে একটা লাথি মারলো, কোথায়, ওয়ালের মধ্যে, মানে যতটুকু ইঞ্জিনটা লেগে ভেঙেছিল হাতিটা লাথি মারার পর পুরাটা ওয়ালই সে ভেঙে পড়লো, পুরাটা ওয়াল একদম পুরাই ভেঙে পড়ে গেল। The 50 men fled in panic and the crowd created a pandemonium. ওকে, তো তখন কি করে, যে 50 জন কুলি ছিল তারা এটা এত ভয় পেয়েছে জিনিসটা দেখে সবাই এখান থেকে পালিয়ে গেল, আর যত অন্যান্য যে মানুষরা ছিল ভিড় ছিল তারা একদম ভয় পেয়ে গেল, তারাও কিন্তু একদম মানে জিনিসটা ভয় পেয়ে গেল, যে একটা আতঙ্কে চলে আসলো, এই জিনিসটা হলো কি, যে হাতি এখন লাথি দিয়ে ফেলে দিয়েছে, হাতি কি অন্য কিছু করবে নাকি আমাদের কি মেরে ফেলবে, এরকম একটা আতঙ্কের সৃষ্টি হলো হঠাৎ করে, যখন কি করেছে, যখন এলিফ্যান্টটা লাথি মেরে ওয়ালটা ভেঙে দিয়েছে। তারপর কি হলো,
someone slapped me in the face, it was the owner of the compound wall. তখন কি হয়, হঠাৎ করে একজন এসে নেরেটরের গালের মধ্যে দিল চড়। এখানেই শেষ। কি চড় দিল, কেন চড় দিল? তার কারণ হলো যে ওয়ালটা যে ভেঙেছে না, তার ওনার ছিল, তার যে মালিক, সে এসে কি করলো যে আমার ওয়াল ভাই তুই ভেঙেছিস, তোর কারণে ভেঙেছে, আর তাকে এসে দিল চড়। কাকে? নেরেটরকে চড় দিল। এখানে হাতিকে কিন্তু চড় দিল না, ভেঙেছে কিন্তু হাতি বা অন্যদের ভুলের কারণে, কিন্তু চড়টা দিল কাকে? চড়টা দিল নেরেটরকে। কে দিল? যার ওয়ালটা ভেঙেছে সে এসে হঠাৎ করে তাকে চড় মারলো, তার গালে একটা থাপ্পড় মারলো। তারপর কি হলো, দ্য পুলিশম্যান কেম অন দিস সিন অ্যান্ড মার্চ মি অফ। তারপর তখন সেই ঘটনাতে, সেই সিচুয়েশনে পুলিশ আসলো। পুলিশ আসার পর নেরেটরকে ধরে জেলে নিয়ে গেল, নেরেটরকে ধরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেল, কারণ তার কারণে ভেঙেছে, তার একটা কেস হয়েছে যে তার কারণে ওয়ালটা ভেঙেছে, সেখানে কেস হয়েছে, তো পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল, নেরেটরকে পুলিশ ধরে নিয়ে গেল। When I was released from the lockup, I found the following consequences awaiting me. অর্থাৎ যখন সে জেল থেকে মানে রেহাই পেল, জেল থেকে ছুটে আসলো, তখন এসে দেখলো যে তার নামে শুধু একটা কেস না, আরো অনেক কিছু রয়েছে, আরো অনেক প্রবলেম কনসিকুয়েন্স রয়েছে, আরো অনেকগুলি তার জন্য কেস অপেক্ষা করছে। যেরকম কি কি কেস ছিল এখানে দেখো মেনশন আছে একদম সুন্দরভাবে। 7 years of compound wall to build by me, মানে তার যেহেতু ওয়াল ভেঙেছে, কম্পাউন্ড ওয়াল তার জন্য ভেঙেছে, সেই কারণে তাকে সেই ওয়ালগুলি ঠিক করে দিতে লাগবে, ঠিক করতে গেলে টাকা লাগবে, এটা প্রথম প্রবলেম। তারপর প্রবলেম, wages of 50 men who run away, they could not explain how they were entitled to wage when they had not done their job. যে 50 জন কুলিকে সে হায়ার করেছিল যে 8 আনা করে দেবে প্রতিজনকে, তারা তাদের কাজ তো ঠিক করে করেনি, কিন্তু তারা তাদের টাকাটা চাইছে, তাদের টাকাটা তাদেরকে দিতেই লাগবে। তো এটা আরেকটা প্রবলেম সে ফেস করে, তাদেরকে আবার এত টাকা দিতে লাগবে, এমনি সে গরিব, আবার তাদেরকে তার কাজটাও হলো না, আবার তাকে টাকাও দিতে লাগবে, তো আরো বেশি প্রবলেমে সে পড়ে গেল। তারপর কি হলো, আরো প্রবলেম ফেস করেছে জোসেফ ফি ফর স্টিয়ারিং দ্য ইঞ্জিন ওভার দ্য ওয়াল। তারপর যে জোসেফ, যে ড্রাইভারকে সে হায়ার করেছিল, তাকেও নাকি আবার টাকা দিতে লাগে, সে তো তার কাজ করলোই না, উল্টা ওয়ালে নিয়ে ইঞ্জিনটা দেখা লাগলো, তার কাজও সে করলো না, সেও আবার টাকা চাইছে, তাকেও নাকি আবার টাকা দিতে লাগবে, ওইটা একটা প্রবলেম। তাছাড়াও কস্ট অফ মেডিসিন ফর ট্রিটিং দ্য নি অফ দ্য টেম্পল এলিফ্যান্ট হুইচ হ্যাভ রিসিভ সাম ইনজুরিজ ওয়াইল কিকিং ডাউন দ্য ওয়াল। যখন ওয়ালটা ভেঙেছিল, মানে প্রথম তো গায়ে লেগে সামথিং ভেঙেছিল, তারপর হাতিটা কি করেছিল, লাথি দিয়ে আরো ভেঙে ফেলেছিল। তখন এই হাতিটা যখন লাথি দিয়েছিল, তার পায়ে ব্যথা লেগেছিল, ওই তার পায়ে যে ব্যথা লেগেছে তার জন্য ওষুধ লাগবে, মেডিসিন লাগবে, সেই মেডিসিনের টাকাও নাকি আবার নেরেটরকে দিতে লাগবে। নাও আরো প্রবলেম একটা চলে এসেছে, নতুন একটা প্রবলেম চলে এসেছে, মানে প্রবলেমের পর প্রবলেম সে ফেস করছে। তারপর কি হলো, এগুলো তো আছে, আরো আছে। Again the temple authorities would not listen when I pointed out that I did not engage an elephant to break a wall. তখন সে যে টেম্পলে যে লোকরা আছে তাদের সাথে বললো যে আমি তো তোমাদের এলিফ্যান্টকে এই জন্য হায়ার করিনি যে সে গিয়ে ওয়াল ভেঙে দেবে, আমি তো আমার কাজের জন্য, যেটা ইঞ্জিনটা এক জায়গাতে আরেক জায়গায় সরানোর জন্য গিয়ে আমি বলেছিলাম, ওই জায়গাতে ওই আমার ফ্রেন্ডের যে জায়গাটাতে সেখানে রাখতে বলেছিলাম, তো আমার এটাকে তো তোমার হাতিকে তো আমি ভাঙার জন্য আমি বলিনি, সেটা তো আমার কোনো দায়িত্ব নেই, সেটা নিয়ে আবার একটা তর্ক চলে এসেছে তাদের সাথে একটা কথা, কিন্তু তারা কেউ যে আমাদের ন্যারেটরের কথা শুনতেই রাজি নন। তখন কি হলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে লাস্ট কিন্তু এখনো মানে প্রবলেম শেষ হয়নি, কি দ্য ডিমান্ড টু মুভ দ্য ইঞ্জিন আউট অফ ইটস প্রেজেন্ট স্টেশন। অর্থাৎ বর্তমানে যেখানে রয়েছে, মানে যে জায়গাতে ভেঙেছে না ওয়ালে, এখানে তো আবার ইঞ্জিনটা দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকেও নাকি আবার তাকে সরাতে লাগবে, এত প্রবলেম সে ফেস করছে। অর্থাৎ দেখা গেল প্রথম যখন ভেঙে গেছে তাকে চড়ও মারলো, পুলিশ এসে তাকে ধরিয়ে নিয়ে গেল, যখন পুলিশ স্টেশন থেকে সে বার হলো দেখলো আরও প্রবলেম তার জন্য রেডি হয়ে আছে অলরেডি। কি প্রবলেম, তাকে যে ওয়ালটা ভেঙেছে সে ওয়ালটা ঠিক করে দিতে লাগবে, সেখানে টাকা লাগবে। যে 50 জন কুলি আছে তাদেরকেও নাকি, তারা কাজ তো করেনি, ওটা তাদেরকেও টাকাগুলো দিতে লাগবে, কাজও হয়নি টাকাও দিতে লাগবে। যে ড্রাইভার রয়েছে তাকেও নাকি টাকা দিতে লাগবে। তারপর যেরকম আরো যে রয়েছে, যে এলিফ্যান্ট যে পায়ে ব্যথা পেয়েছে, লাথি দিয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, সেটার জন্য নাকি আবার মেডিসিনের টাকা দিতে লাগবে, যে হায়ার করেছে সেটার টাকাও দিতে লাগবে। তারপরে সে দেখা গেল যে এত কিছু হয়েছে, যে যেই জায়গা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে জায়গাতে রোডিং নিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকেও নাকি আবার সরাতে লাগবে। মানে প্রবলেমের প্রবলেম তার শেষই হচ্ছে না, মানে একটার পর একটা সমস্যা থাকছেই তার জন্য, নেরেটরের জন্য। তারপর কি হলো, স্যার I am poor man, সে আবার বলল স্যার আমি তো গরিব মানুষ, আমি তো poor man, I really could not find any means of paying these bills, যে আমি আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না যে আমি কিভাবে এতগুলি টাকা দেবো, কিভাবে আমি এগুলি পে করব, কিভাবে আমি ওয়াল ঠিক করব, কিভাবে আমি মেডিসিনের টাকা দেবো, কিভাবে তাদেরকে আমি যে কুলির টাকাগুলো দেবো, জোসেফের টাকা দেবো, কিভাবে দেবো, আমি তো বুঝে উঠতে পারছি না, আমি তো গরিব একটা মানুষ, কি করব আমি, সেটা সে বলছে। তখন কি হলো, when I went home my wife asked
what is this I hear about you everywhere. তারপর এত কিছু পর যখন সে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তার ওয়াইফও তাকে বলছে এটা কি হচ্ছে, আমি কি শুনছি তোমার ব্যাপারে। তার ওয়াইফ আবার তাকে জিজ্ঞেস করলো, যখন তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলো সে তো আনসার দেবে, তখন সে আনসার দিতে লাগলো, তখন সে বলতে লাগলো যে I took the opportunity to explain my difficulty. তখন তার যে প্রবলেম, এত প্রবলেম সে ফেস করেছে, এত ডিফিকাল্টি, সে তার ওয়াইফকে সে ভাবলো যে এক্সপ্লেন করবে, কিন্তু she took it as a hint that I was again asking for her jewels, and she lost her temper and cried that she would write to her father to come and take her away. যখন সে ভাবলো, যখন তার বাড়িতে গেল, তার ওয়াইফ বললো এটা কি হচ্ছে, কি শুনছি আমি তোমার ব্যাপারে, তখন সে ভাবলো ওয়াইফ হয়তো আমার কথাটা বুঝবে, ওয়াইফকে সে বুঝাবে সেটা সে মনে ভাবলো, কিন্তু সে বুঝানোর আগেই তার ওয়াইফ মনে করেছে মনে হয় আমার হাজবেন্ড মনে হয় আবার আমার গয়নাগাটি নিয়ে যাবে, আগে যে গয়নাগাটি নিয়ে রেন্ট পে করেছিল আবার মনে হয় আমার গয়নাগাটি নিয়ে যাবে। তখন সে কি করলো, সে খুব রাগ হয়ে গেল, সে একদম খুব টেম্পার হয়ে গেল, রাগ হয়ে গেল, রাগ হওয়াতে সে আস্তে কেঁদে ফেললো, রাগে বসে সে কেঁদে ফেললো, কেঁদে বললো আমি আমার বাবাকে চিঠি লিখবো, আমি আমার বাবাকে বলবো যে সে যাতে আমাকে এসে নিয়ে যায়। সেটা কে বললো, সেটা তার ওয়াইফে বললো। ওকে, তখন কিন্তু নেটারের কাছে আর কিছু করা থাকে না, তখন কি করলো তিনি, I was at my wit's end. People smile at me when they meet me in the street. তখন সে এরকম একটা হতাশ হয়ে গেল, এরকম একটা সিচুয়েশনে আসলো, তার ওয়াইফও তাকে বুঝছে না, বাইরের মানুষ তাকে বুঝছে না, সবাই দেখি তাকে হাসাহাসি করছে। এখন তখন এত একটা খারাপ সিচুয়েশনে আছে, কিন্তু কেউ তার সিচুয়েশন, তার কথা বুঝতেই চাইছে না, তখন তার সিচুয়েশন কিরকম, তার মধ্যে সবাই আবার তাকে নিয়ে হাসাহাসি করছে, তো সে কিন্তু খুবই একটা একদম হতাশ হয়ে গেছে। তখন I was seriously wondering why I should not run away to my village. তখন সে মনে মনে ভাবলো যে এত প্রবলেম হচ্ছে, এত প্রবলেম ফেস করছে, আমি তো প্রবলেম সলভ করতে পারবো না, এত টাকা দিয়ে আমি সবকিছু ঠিক করতেও পারবো না, ওয়ারও ঠিক করতে পারবো না, আমি যে হাতির ওষুধগুলি অর্জন টাকা দিতে পারবো না, কুলির টাকা, ড্রাইভারের টাকা আমি দিতে পারবো না, আমার ওয়াইফও আমাকে বুঝতে পারছে না, আমি করবোটা কি। তার থেকে ভালো সে মনে মনে ভাবছে আমি গ্রাম ছেড়েই চলে যাবো, আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাবো, সেটা মনে মনে সে ভাবছে, কারণ সে একদম হতাশ হয়ে গেছে, তার কাছে আর কোনো রাস্তায় সে পাচ্ছে না, তো সে ভাবলো সে গ্রাম ছেড়েই নাকি চলে যাবে, এরকম সে ভাবলো। কিন্তু যেরকম ভাবা এরকম কি আর হয় না, এটা কারোর লাইফে হয় না, নেরেটেড লাইফেও হয়নি এরকম। তখন কি হয়েছে, I decided to encourage my wife to write to her father and arrange for her exit. তখন সে ভাবলো, তার ওয়াইফকে সে বললো ঠিক আছে তুমি তোমার বাবাকে চিঠিটা লিখো, চিঠি লিখে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আর তখন সে যে চলে যাওয়ার প্ল্যান করছে সেটা তার ওয়াইফকে বললো, সে মনে মনে ভাবলো আমার ওয়াইফকে আমার শ্বশুরের সাথে পাঠিয়ে, তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে আমি আস্তে আস্তে এখান থেকে চলে যাব, সে সেটা মনে মনে ভাবলো, কারোর সাথে শেয়ার করলো না। Not a soul was going to know what my plans were. কেউ জানতো না আমার আসল প্ল্যানটা কি ছিল, আমি যে চলে যাব, আমার ওয়াইফকে বাবার বাড়িতে পাঠিয়ে দেবো, তারপর আমি গ্রাম ছেড়ে চলে যাব, এটা কেউই জানতো না। I was going to put off my creditors and disappear one fine night. তখন সে ভাবলো যে আমার যত পাওনাদার আছে, যারা আমার কাছে টাকা পাবে বা তারা আমার কাছে কিছু পাবে, তাদেরকে সবাইকে ফাঁকি দিয়ে চুপি চুপি সে একদিন এখান থেকে চলে যাবে, একদিন রাত্রিবেলা সে এখান থেকে চলে যাবে, এরকম সে ভাবলো। তারপর কি হলো, তারপর যখন সে ভাবলো যে সে রাতারাতি চলে যাবে, তখন কি হলো, তখন নতুন একটা কিছু হলো, যখন একটা জিনিস যখন শেষ হয়ে যায় তখন নতুন একটা আশার যে কিরণ চলে আসে, তখন তার লাইফেও কিন্তু এরকমই একটা হলো। কি হয়েছে, at this point an unexpected relief came in the shape of a Swamiji. One fine evening, under the distinguished patron of our municipal chairman, as a show was held in our small town hall. অর্থাৎ এই মোমেন্টে যখন সে ভাবলো যে সে রাতারাতি চলে যাবে, তখন নতুন একটা কিছু হলো। কি হলো, তার একটা হোপ হিসাবে একটা নতুন কিছু হলো। সেটা কি, সেটা হলো সে হঠাৎ করে দেখলো, এই পয়েন্টে হঠাৎ করে দেখলো যেটা সে ভাবতেই পারেনি, সে তার একটা নতুন একটা আশার কিরণ হয়ে আসলো একজন স্বামীজি। তিনি ইয়োগাতে খুব দক্ষ ছিল, তিনি কি করলেন, তিনি একদিন সন্ধ্যাবেলায় তিনি কি করলেন, তিনি যে আমাদের মিউনিসিপাল চেয়ারম্যান রয়েছে তাদের পারমিশন নিয়ে একটা শো করার জন্য একটা আয়োজন করলো, যে একটা তিনি শো করবেন। তিনি বিভিন্ন ধরনের শো করে থাকে, ধরো লোয়া খেয়ে ফেলা বা বিভিন্ন ধরনের ইয়োগা, এরকম বিভিন্ন শো করে। তো তিনি এরকম একজন আসলো, তো একটা শো করলো, সেটা প্ল্যান করলো কোথায় করবে, তার যে টাউন হলে, তার যে মালগুড়ি শহরে যে টাউনটা, সেই টাউন হলের মধ্যে সেই স্বামীজি একটা শো করবে। সেই শোর মধ্যে কি হবে দেখো,
It was a free performance and the hall was packed with people. মানে এটা টোটালি ফ্রি পারফরমেন্স হবে, কোনো টাকা লাগবে না। এই শো যে স্বামীজি করবে সেটা দেখতে গেলে কোনো ধরনের টাকা লাগবে না, একদম ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এই ফ্রিতে হওয়া সবাই চলে গেল দেখার জন্য, তাদের একদম হলটা পুরো মানে একদম ভর্তি হয়ে গেছে, প্যাকড, মানে একদম পুরো ভর্তি হয়ে গেছে লোকজনে, কারণ টাকা তো লাগছে না, সবাই শো দেখতে গেল। এখন নতুন একটা কিছু শো হবে, আজকাল তো এত সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব রয়েছে, তখন তো ছিল না। তখন কি হতো, তখন সবাই খুব কিউরিয়াস ছিল কি একটা শো হবে, শো দেখতে যাব, আর তার উপর আবার ফ্রি। ফ্রি জিনিস ভাই কার ভালো না লাগে, তার উপর ফ্রি। তো সেই জন্য একদম হলের মধ্যে একদম দেখা গেল ফুল হয়ে গেল, লোকজনে এত ভিড় হয়ে গেছে। আই সেট ইন দ্য গ্যালারি, সেও কিন্তু গ্যালারিতে বসলো, কে, ন্যারেটর। spellbound we witness the Swamiji's yogic feats. সে এবং যে ন্যারেটর এবং অন্যান্য লোকরা সবাই খুব মানে একদম মুগ্ধ হয়ে স্বামীজি যে যোগাগুলি করছে, যে শো দেখাচ্ছে, সেটা সবাই খুব একদম মুগ্ধ হয়ে দেখছে। সবাই মানে খুব মানে একদম আনন্দ পাচ্ছে সেগুলো দেখে, একদম মুগ্ধ হয়ে তারা তাকিয়ে আছে যে স্বামীজি কি করছে, কি শো পারফর্ম করছে, কি যোগিক সে প্র্যাকটিস করছে, সেগুলি একদম সবাই মিলে খুব মুগ্ধ হয়ে দেখছে। He beat of glass tumbles and ate them with a contentment. He lay on spike boards, gurgled and drank all kinds of acid. Laid to white hot iron rods, chewed and shallowed sharp nails, stopped his heartbeat and buried himself underground. অর্থাৎ সে কি করলো, সে অনেকগুলো দেখা গেল যে কাচের টুকরা রয়েছে না, সে কাচের টুকরা সেগুলি সবগুলি সে খেয়ে ফেললো। তারপর যেরকম সেইগুলি খেয়ে ফেললো, তারপর প্রবলেমই হলো না। সে আবার লোহার যে বোর্ড আছে, সেগুলো অনেকগুলি লোহা মারা আছে, সেই লোহার উপর সে শুয়ে গেল। তারপর সে কি করলো, অনেক ধরনের সে যে অ্যাসিড রয়েছে, কাইন্ড অফ অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডগুলি সে আবার খেয়ে ফেললো। তারপর সে যে লোহা গরম করে লোহাগুলি সে আবার খেয়ে ফেললো। তারপর সে কি করলো, যে বিভিন্ন ধরনের লোহা টোহা যেগুলো আছে সেগুলি সে চাবাতে লাগলো, সেগুলি সে গিলে ফেললো, তার কোনো প্রবলেমই হলো না। সে আবার হার্টবিট, সে তার মানে অনেক হার্টবিটটা অনেক সময় ধরে মানে বন্ধ করে রাখতে পারে, সে মাটির নিচে সে তাকে নিজেকে মানে কবর দিয়ে রাখতে পারে, কিন্তু তার কিছুই হলো না, সে মারাও যায় না। সে এতগুলা যোগিক প্র্যাকটিস করতে পারে, আর এগুলি দেখে সবাই খুব মানে এটা মুগ্ধ হয়ে সবাই দেখছে যে এটা কি হচ্ছে, যে স্বামীজি কি কি পারফর্ম করছে, খুব মুগ্ধ হয়ে এই জিনিসগুলো দেখছে, যে স্বামীজি এই জিনিসগুলো করছে। কোন কোন জিনিসগুলি, এগুলি কিন্তু মনে রাখতে লাগবে, কে করছে, স্বামীজি, এটাও কিন্তু মনে রাখতে লাগবে। তারপর কি হলো, we sat there and watched him in stupefaction. তারা সবাই মিলে এখানে বসে তাকে দেখছিল, মানে স্বামীজিকে দেখছিল, স্বামীজি কি কি করছিল। At the end of it all, he got up and delivered a speech in which he declared that he was carrying on his master's message to the people in this manner. অর্থাৎ লাস্টে সে কি করলো, লাস্টে সে বলল, এতগুলো পারফর্ম করার পর সে একটা স্পিচ দিল, বক্তৃতা দিল। সেখানে বলল, আমার যে গুরুজি আছে তিনি বলেছেন সবাইকে আনন্দ দেওয়ার জন্য, দিনে সবাইকে যোগিক প্র্যাকটিসের যে কি কি মানে ইম্পর্টেন্ট রোল রয়েছে, যোগা করলে কি কি ভালো হতে পারে, সেগুলি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই বক্তৃতার মধ্যে তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন বক্তৃতার মধ্যে তিনি তার কিছু স্পেশাল কিছু জিনিস আছে সেগুলো শো করবে, তার গুরুজি বলেছে সবার কাছে সেটা দেখানোর জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তো সেই মেসেজটা তিনি সবার কাছে দিয়েছে, তার গুরুজি তাকে যে মেসেজটা দিয়েছে সেটা। তারপর his performance was more remarkable because he had nothing to gain by all these extraordinary means except the satisfaction of serving humanity. এত কিছু করার পর সে কিন্তু কারো কাছে কিচ্ছু চাইছে না। ওই যে বলেছিলাম না প্রথমেই, সে ফ্রিতে সবাই গিয়েছিল, কোনো টাকা লাগছে না, সে কিন্তু কারোতে কোনো টাকা নিচ্ছে না, সে একদম কমপ্লিটলি ফ্রিতে করছে। তার একমাত্র এই জিনিসটা করার মানে উদ্দেশ্য হলো সবাইকে খুশি দেওয়া, মানুষকে খুশি দেওয়া। মানুষ যখন খুশি হয় তার সেটা ভালো লাগে, সেটাই তার কাছে স্যাটিসফ্যাকশন মনে হয়। সেটা তার গুরুজির কাছ থেকে সে শিখেছে, সে সবাইকে আনন্দ দেওয়ার জন্য এইসব কাজ করে থাকে, কোনো কিছু মানে মূল্যে, তার কোনো কিছু মানে মূল্যে সেই জিনিসটা তারা করে থাকে না, সবাইকে খুশি দেওয়ার জন্যই। কিন্তু সবাই খুশি হলে সে আনন্দ পায়, সেটা স্যাটিসফ্যাকশন পায়, তার জন্য এইসব কাজ সে করে থাকে। And now he said he was coming to the very masterpiece and the last act. অর্থাৎ এখন সে বলে এত কিছু হওয়ার পর, এত কিছু করার পর সে বলল যে এখন সেই মোমেন্ট এসেছে, এখন লাস্ট একটা যেটা একদম খুব এক্সট্রা অর্ডিনারি হবে, একদম খুব স্পেশাল একটা পারফরমেন্স আমরা তোমাদেরকে দেখাবো। কে বললো? স্বামীজি বললো, সব অডিয়েন্সদেরকে বললো, যে গ্যালারিতে আমাদের ন্যারেটর ছিল, সবাইকে বললো তার মাস্টারপিস লাস্ট অ্যাক্টটা সে দেখাবে। সে লাস্ট অ্যাক্টটা কি? He looked at the municipal chairman and asked,
হ্যাভ ইউ এ রোড ইঞ্জিন? আই উড লাইক টু হ্যাভ ইট ড্রাইভিং ওভার মাই জেট। তখন যে লাস্ট পারফরমেন্স করার জন্য তার একটা জিনিস প্রয়োজন, তখন সে দেখলো চেয়ারম্যান বসে আছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তখন চেয়ারম্যানকে বললো, স্যার আপনার কাছে কি রোড ইঞ্জিন আছে? যদি থাকে সেটা আমাকে দেন, সেটা আমার বুকের উপর, আমার চেস্টের উপর দিয়ে চালিয়ে যাবে, সেটা আমি একটা স্পেশাল একটা পারফরমেন্স দেখাবো। সেটা তখন সে বললো। যখন সেটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বললো, তখন চেয়ারম্যান বললো, দ্য চেয়ারম্যান লুকড absurd and felt ashamed to acknowledge that he had none. তখন চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান খুব মানে লজ্জার সহিত বললো যে না, আমার কাছে তো রোড ইঞ্জিন নেই, রোড ইঞ্জিন আমার কাছে নেই। এটা খুব লজ্জার সহিত চেয়ারম্যান বললো। কাকে বললো? স্বামীজিকে বললো। তখন কি হলো? The Swamiji insists, I must have a road engine. তখন স্বামীজি একটু জোর দিয়ে বল, কিন্তু আমার তো রোড ইঞ্জিন দরকার, রোড ইঞ্জিন ছাড়া তো আমি আমার স্পেশাল পারফরমেন্সটা দেখাতে পারবো না, খুব ইনসিস্ট করছে। তখন হঠাৎ করে the municipality chairman tried to put him off by saying there is no driver. তখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে না, এটা করার দরকার নেই, কারণ আমাদের এখানে কোনো ড্রাইভার নেই, ড্রাইভার ছাড়া কিভাবে করবে? তখন এটা কে বল? চেয়ারম্যান বলল। যখন চেয়ারম্যান এই কথাটা বলল, তখন স্বামীজি বলল, the Swamiji replied, don't worry about it, my assistant has been trained to handle any kind of road engine. যে তখন স্বামীজির কথা স্বামীজি বলল, যখন চেয়ারম্যান বলল যে আমাদের কাছে কোনো ড্রাইভার নেই, এটা করার কোনো দরকার নেই, তখন স্বামীজি বলল, আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে না, সে সব ধরনের রোড ইঞ্জিন চালাতে পারে, সে সেরকম ট্রেন হয়েছে, সেটা সেই চালাতে পারবে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তখন at this point I stood up in the gallery and shouted, don't ask him for an engine, ask me. তখন হঠাৎ করে এত কিছু কনভারসেশন চলছে যে স্বামীজি আর চেয়ারম্যানের মধ্যে, ইতিমধ্যে যে গ্যালারির মধ্যে বসে থাকা ন্যারেটর বলল যে একটু জোরে জোরে বললো, সে বললো যে গ্যালারি থেকে শাউট করে চিৎকার করে বললো যে তাকে জিজ্ঞেস করবে না, মানে ওই যে চেয়ারম্যানকে, তাকে জিজ্ঞেস করবে না, তার কাছে নেই, আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে আছে। কে বললো? ন্যারেটর বললো। কাকে? স্বামীজিকে বললো। তারপর in a moment I was on the stage and become as important a person as the fire eater himself had become. তখন কি করলো? ওই মোমেন্টের মধ্যে যখন ন্যারেটর কথাটা বললো যে তাকে জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে আছে, এই বলে সে স্টেজে চলে গেল। যখন সে এটা বললো, সে স্টেজে গেল, তখন দেখলো সবাই তার দিকে তাকিয়েছে। দেখলো যে এতক্ষণ স্বামীজি যত ফেমাস ছিল আর যত বেশি সবাই স্বামীজিকে ইম্পর্টেন্স দিচ্ছিল, দেখা গেল সেই ইম্পর্টেন্সটা এখন সে পাচ্ছে, সে এখন ফেমাস হয়ে গেছে, সে এখন পপুলার হয়ে গেছে। ওই জিনিসটা তার আবার ভালোই লাগছিল, কারণ পপুলার হলে কার না ভালো লাগে। তারপর I was pleased with the recognition I now receive from all the quarters. মানে সবগুলো থেকে গ্যালারি সবাই থেকে দেখা গেল সে অ্যাটেনশন পাচ্ছে, সবাই তাকে চিনতে পারছে, ওইটা তার ভালোই লাগতে শুরু করলো। The municipal chairman went into the background. তখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কি করলো? ব্যাকগ্রাউন্ডে চলে গেল, মানে তার জিনিসটা তো ভালো লাগেনি, সে কি করলো? সেখান থেকে উঠে ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তারপর in return for lending him the engine he would drive it where I wanted. সে বললো, সে নেটার বললো যে আমি তোমাকে ইঞ্জিন দিতে পারি, কিন্তু তার বদলে আমার একটা জিনিস চাই। জিনিসটা কি? সে রিটার্নে বললো যে আমি যেখানে বলবো তোমার ড্রাইভার দিয়ে, মানে স্বামীজি ড্রাইভার দিয়ে, সেই ড্রাইভারকে বলবো যে আমি যেখানে বলবো সেখানে যাতে ইঞ্জিনটা গিয়ে রেখে আসে, তাহলে আমি তোমাকে জিনিসটা দেবো। মানে স্বামীজি পারফর্ম করার জন্য ইঞ্জিনটা দরকার, তো ইঞ্জিন কার কাছে আছে? নেটার কাছে আছে। তো নেটার বললো তোমার যেহেতু দরকার আমি দিতে পারি, কিন্তু আমি যেখানে বলবো সেখানে যাতে ওই জিনিসটা রেখে আসে, ইঞ্জিনটা রেখে আসে, সেটা করতে লাগবে। তো সেটা সে এগ্রি করলো। তারপর though I felt inclined to ask for a money contribution, I knew it would be useless to expect it from one who was on the missionary work. তখন সে মনে মনে আবার ভাবলো যে আমি তার কাছে টাকা চাইবো, কিন্তু তার কাছে একটু কিরকম লাগছে, সে তো নিজেই তো একটা ভালো কাজে আছে, মিশনারি ওয়ার্কে আছে, সে নিজে তো টাকা নেয় না, তার কাছ থেকে আমি আবার কিভাবে টাকা নেবো? যে ইঞ্জিনটা দেবো তার মানে কি আমি তার কাছে টাকা নেবো? তো তার মধ্যে একটু নিজে নিজে সে মনে মনে জিনিসটা ভাবছে, ন্যারেটর ভাবছে এই কথাটা। নেক্সট কি হলো? soon the whole gathering was at the compound wall opposite of the gymkhana. খুব তাড়াতাড়ি কি হলো যে কম্পাউন্ড ওয়ালের কাছে, তো ওই যে কম্পাউন্ড ওয়ালটা ভেঙেছিল, ইঞ্জিনটা লেগে হাতে লাথি মেরেছিল, ওই জায়গাতে এখনো কিন্তু ইঞ্জিনটা আছে, এখান থেকে আর সরাতে পারেনি। তো সেই রোড ইঞ্জিনটাকে ওইখান থেকে তো সরাতে লাগবে, তো ওইখানে গেল, সবাই এখানে গিয়ে জমা হলো, সব লোকেরা, গ্যালারির লোকেরা সবাই গিয়ে এখানে জমা হলো, কারণ ওই পারফরমেন্সটা তো দেখাতে লাগবে, সেটা দেখানোর জন্য ইঞ্জিনটা দরকার, তো সবাই ওখানে গেল। ওকে, যেটা ছিল কোথায়? অপোজিট অফ জিমখানা, মানে জিমখানা গ্রাউন্ডের অপোজিট ছিল। যদি বলা হয় কম্পাউন্ড ওয়াল কোথায় ছিল? জিমখানা গ্রাউন্ডের অপোজিটে ছিল। ওকে, Swamiji's assistant was an expert in handling ইঞ্জিন, মানে স্বামীজি যে অ্যাসিস্ট্যান্ট আছে তিনি খুব এক্সপার্ট, মানে যে কোনো ধরনের ইঞ্জিনকে সে হ্যান্ডেল করার জন্য সে খুবই এক্সপার্ট, কারণ সে ট্রেন।
ইন এ শর্ট ওয়াইল মাই ইঞ্জিন স্টুড স্টিমিং আপ প্রাউডলি। আর খুব কম সময়ের মধ্যে তার ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল, তাতে সে খুব খুশি হয়ে গেল, তার ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে সেটা সে খুব খুশি হয়ে গেল। ইট ওয়াজ এ গ্রেটিফাইং সাইট, মানে এটা দেখে তার খুবই ভালো লাগলো, খুব একটা দীর্ঘ নিঃশ্বাস পেলো, তার খুব একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে, না ফাইনালি আমার ইঞ্জিনটা স্টার্ট হলো, এখান থেকে মানে সরে যাবে, এটা নিয়ে খুব একটা শান্তি পেলো সে। The Swamiji's call for 2 pillows placed one near his head and other at his feet. স্বামীজি তখন বলল যে আমাকে দুইটা পিলো মানে দুইটা বালিশ এনে দাও, একটা আমি মাথায় এখানে দেবো, একটা আমি পায়ের এখানে রাখবো। তো স্বামীজি সেই ইনস্ট্রাকশনটা দিল। তারপর he gave detailed instruction as to how the engine should be রান ওভার হিম। তারপর স্বামীজি যে ড্রাইভার মানে তার যে অ্যাসিস্ট্যান্ট যে ড্রাইভ করবে তাকে যে দিল, তাকে ইনস্ট্রাকশন দিল যে তুমি এইভাবে চালাবে, আমার এই জায়গাটা দিয়ে চেস্ট এই জায়গাটা দিয়ে তুমি নেবে, এই জায়গায় এইদিকেও না ওইদিকেও না, মানে ইনস্ট্রাকশন দিল কিভাবে চালাতে লাগবে, কোন জায়গা দিয়ে চালাতে লাগবে, সেই ইনস্ট্রাকশনটা স্বামীজি তার অ্যাসিস্ট্যান্টকে মানে যে ড্রাইভ করবে সেটা তাকে দিয়ে দিল। ইনস্ট্রাকশন দেওয়ার পর হি মেড চক মার্কস অন হিজ চেস্ট অ্যান্ড সেড ইট মাস্ট গো এক্স্যাক্টলি অন দিস নট অ্যান ইঞ্চ দিস ওয়ে অর দ্যাট, যেটা আগে বললাম। সে কি করলো, তার চেস্টে চক দিয়ে মার্ক করে দিয়েছে, এই মার্কের উপর দিয়ে যাবে, না এদিকে না ওদিকে, না 1 ইঞ্চি এদিকে না 1 ইঞ্চি ওদিকে, একদম যে জায়গায় মার্ক করেছে সেদিকেই যেতে লাগবে, এরকম ভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছে স্বামীজি কাকে, স্বামীজি অ্যাসিস্ট্যান্টকে যে ড্রাইভটা করবে। দ্য ইঞ্জিন হিজড অ্যান্ড ওয়েটেড, মানে ইঞ্জিন স্টার্ট হলে একটা আওয়াজ করে না, সেই আওয়াজটাই হলো হিজ, এবং আওয়াজ করলো এবং ওয়েট করতে শুরু করলো যে কখন চালাবে, মানে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। তারপর কি হলো দেখো, the crowd watching the show okay, now the crowd watching the show became suddenly unhappy and morose. হঠাৎ করে ক্রাউডরা খুব মানে আনহ্যাপি হয়ে গেল, হঠাৎ করে যে কি যেন হয়ে গেল, সবাই যেন অখুশি হয়ে গেল, একটা জিনিস হয়েছে কি সেটা আমরা পড়বো। This seemed to be terrible thing to be doing, মানে এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর কাজ হতে চলেছে, এই যে স্বামীজি চেস্টের উপর দিয়ে নেবে খুব একটা ভয়ঙ্কর কাজ হতে চলেছে। তখন the Swamiji lay down on the pillows and said when I say driver drive it on, স্বামীজি বলল আমি যখন শুব, যে পিলোটা বালিশে দিয়ে আমি যখন শুব, আমি যখন ওম বলবো তখন তুমি এটা স্টার্ট করবে, তখন তুমি আমার উপর দিয়ে জিনিসটা মানে ইঞ্জিনটা নেবে, যখন কি বলবে ওম বলার পর, ওকে ওম। নেক্সট he closed his eyes, the crowd watched tensely, তার চোখটা সে কি করলো বন্ধ করলো, আর ক্রাউডটা খুব টেনশনের সহিত দেখছে যে এখন কি হবে কি হবে, খুব টেনশনের সহিত দেখছে। ঠিক তখনই কি হলো, I looked at the whole show in the absolute rapture. After all, the road engine was going to get on the move. মানে ন্যারেটর কিন্তু খুব মানে আনন্দ সহিত খুব একটা কিউরিয়াসের সাথে দেখছে যে এখন কি হবে, ফাইনালি আমার ইঞ্জিনটা এখানে সরাতে পারবো, আমার মন মতো জায়গায় নিয়ে যেতে পারবো, এখন কি হবে, সে খুব জিনিসটার জন্য এক্সাইটেড রয়েছে যে এখন কি হবে, জিনিসটা এখন সরবে, ফাইনালি জিনিসটা সরানো হবে, সে খুব বেশি এক্সাইটেড হয়েছে। কিন্তু at this point ওই মোমেন্টে যখন সবাই খুশি হচ্ছিল, সবাই টেন্স ছিল যে এখন পারফরম্যান্সটা দেখবে, তখনই কি হলো ওই মোমেন্টে পুলিশ ইন্সপেক্টর কেম ইনটু দ্য ক্রাউড উইথ এ ব্রাউন এনভেলপ ইন হিজ হ্যান্ড, ব্রাউন এনভেলপ, মনে আছে তখন ওই মোমেন্টে পুলিশ এসেছে, আর পুলিশের হাতে ছিল একটা ব্রাউন কালার এনভেলপ, কি কালার, ব্রাউন কালার এনভেলপ, সেই এনভেলপের মধ্যে একটা নোটিশ ছিল, সেই নোটিশে কি লেখা ছিল, সেই নোটিশে লেখা ছিল he held up his hand backward on the Swamiji assistant and said I am sorry, I have to tell you that you can't go on this with this. Okay, so তখন পুলিশম্যান তার ব্রাউন কালার এনভেলপটা তার অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে বলে এখানে একটা নোটিশ এসেছে, নোটিশে লেখা আছে তোমার স্বামীজি যে কাজটা করছে এই কাজটা আমাদের এখানে করা যাবে না, আমাদের এখান থেকে পারমিশন দেওয়া হয়নি, আমাদের এখানে করা যাবে না, তো এটার জন্য ডিরেক্টলি মানা করে দিল যে এখন বুকের উপর দিয়ে চেস্টের উপর দিয়ে কোনো ইঞ্জিন চালানো যাবে না, তো এটা একদম কমপ্লিটলি মানা করে দিয়েছে, এই সেই নোটিশের মধ্যে এটা লেখা হয়েছে। এটা কে বলেছে, পুলিশটা বলেছে, পুলিশ ইন্সপেক্টর বলেছে, যে নোটিশটা অফিস থেকে পাঠানো হয়েছে। The magistrate has issued an order prohibiting the engine from running over him. আর এই অর্ডারটা কে দিয়েছে, ম্যাজিস্ট্রেট যে জজ রয়েছে ম্যাজিস্ট্রেট অর্ডারটা দিয়েছে যে আমার এরিয়াতে কেউ এরকম ডেঞ্জারাস কাজ করতে পারবে না, সেই বলে নোটিশটা সে পাঠিয়েছে পুলিশ ইন্সপেক্টরের হাতে, সে পাঠিয়েছে, সেটাই পুলিশ ইন্সপেক্টর স্বামীজির অ্যাসিস্ট্যান্টের হাতে সেটা দিয়েছে। তারপর the Swamiji picked himself up, there was a lot of commotion. স্বামীজি তখন উঠে এখানে অনেক বেশি কথাবার্তা হলো, অনেক বেশি হইচই শুরু হয়ে গেল, হঠাৎ করে যে কি হলো কেন হচ্ছে না এরকম একটা হইচই শুরু হয়ে গেল। তখন কি হলো, স্বামীজি became indigent. I have done it in hundreds of places
already and nobody questioned me about it. তখন স্বামীজি খুব রেগে বলল যে এটা কি হচ্ছে, আমি এটা 100টা জায়গার উপরে হবে আমি এখানে করেছি, একটা মানুষও আমাকে কোনো কিছু বলেনি, তুমি এখন কেন আমাকে জিনিসটা বলছো? এটা কে বলল? স্বামীজি বলল। Nobody can stop me from doing what I like. It's my master's order to demonstrate the powers of the yoga to the people of this country, and who can question me? তখন তিনি বলল খুব রাগের সহিত, আমি এখানে 100টা জায়গা হবে তার উপরে আমি করেছি, কেউ আমাকে কোনো কোশ্চেন করেনি, তুমি কি আমাকে কোশ্চেন করার? আমার স্বামীজি আমাকে বলেছে, আমার গুরু আমাকে বলেছে আমি যাতে এই যে যোগা করলে কি কি ভালো হয়, কি কি বেনিফিটস হয়, সেটা যাতে এই দেশের সবার কাছে আমি পৌঁছে দিই, সেই জিনিসটাই আমি করছি। আমার এই কাজ করা থেকে তুমি আমাকে মানা করতে পারবে না, তুমি কে আমাকে মানা করার? এটা কে বলেছে? স্বামীজি বলেছে। তারপর কি হয়েছে দেখো, তারপর বলেছে দ্য ইন্সপেক্টর, তখন পুলিশ ইন্সপেক্টরটা বলেছে আই ডোন্ট নো, আমি কিছু জানি না এই ব্যাপারে, আই ডোন্ট নো অল দ্যাট, দিস ইজ হিজ অর্ডার, এটা তার অর্ডার। কার অর্ডার? ওই যে ম্যাজিস্ট্রেটের অর্ডার। He permits you to do everything except swallow potassium cyanide and run this engine over your chest. তখন পুলিশ ইন্সপেক্টর বলল আমি এই ব্যাপারে কিছু জানি না, যে ম্যাজিস্ট্রেট আছে তিনি অর্ডার দিয়েছে যে আপনি এই কাজগুলি করতে পারবেন, আপনি সব কাজ করতে পারবেন, কিন্তু আপনার বুকের উপর দিয়ে যে ইঞ্জিনটা চালানো এই কাজটা, আর একটা যে অ্যাসিড রয়েছে এক ধরনের পটাশিয়াম সাইনাইড রয়েছে, এটা এক ধরনের বিষই বলতে পারো, এই জিনিসটা খাওয়া ছাড়া, এই দুইটা কাজ ছাড়া আপনি অন্য যে কোনো শো আপনি করতে পারবেন, কিন্তু এইটা করতে পারবেন না, এটার জন্য আপনাকে পারমিশন দেওয়া হয়নি, আপনাকে মানা করা হয়েছে। এটা বলেছে পুলিশ ইন্সপেক্টর। কে দিয়েছে অর্ডারটা? ম্যাজিস্ট্রেট দিয়েছে। কাকে? স্বামীজিকে। You are free to do whatever you like outside of our jurisdiction. তখন তিনি এটাও বলেছে আপনি যা খুশি করতে পারবেন, কিন্তু আমাদের এরিয়ার বাইরে গিয়ে, আমাদের এরিয়াতে থাকলে আপনি এই দুটো কাজ করতে পারবেন, বাকিগুলো করতে পারবেন, কিন্তু আপনার এই এরিয়ার বাইরে গিয়ে আপনি যা খুশি তা করতে পারবেন, এখানে পারবেন না। এটা কি বলেছে? পুলিশ ইন্সপেক্টর বলেছে স্বামীজিকে। I am leaving this cursed place this very minute. The Swamiji said the great rage and started to go, followed by his assistant. তখন স্বামীজি খুব রেগে বলেছে আমি এক্ষুনি চলে যাব, আমি এক্ষুনি অভিশপ্ত জায়গা থেকে চলে যাব, আমি আর এখানে আসবো না, আমি এখানে চলে যাব, খুব রাগের সহিত বলেছে, আর সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্ট তার পিছু পিছু চলে গেছে। তখন I gripped his assistant and said, you have streamed it up. Why not take it over to that field and then go? তখন ওই মোমেন্টে না নেটা এসে কি বলেছে দেখো অ্যাসিস্ট্যান্টকে, আরে অ্যাসিস্ট্যান্ট তুমি চলে যাচ্ছ, তুমি যখন স্টার্ট করেছো আমার ইঞ্জিনটা, তুমি না হয় একটু ওই সামনে এগিয়ে দিয়ে যাও, ওই জায়গাটাতে নিয়ে যাও, তুমি একটু যেহেতু স্টার্ট করেছো নিয়ে যাও, তারপর তুমি তোমার স্বামীজির সাথে তোমার গুরুজির সাথে তুমি চলে যাও। এটা ওই অ্যাসিস্ট্যান্টটাকে বলেছে, কারণ অ্যাসিস্ট্যান্ট তো ড্রাইভ করবে সেটা বলেছে। মানে এত কিছু হচ্ছে, আর এদিকে নেটা এসে নেটা নিজের কথা বলছে, আরে তুমি যখন চালিয়েছো ফাঁকি দিয়ে তুমি জিনিসটা দিয়েই যাও। তো এটা কে বললো? ওইটা বলেছে ন্যারেটর। কাকে বলবো? যে অ্যাসিস্ট্যান্টকে বলো, স্বামীজির অ্যাসিস্ট্যান্টকে। তারপর কি হলো? হি glared at me, shook off my hand and muttered, with my guru so unhappy, how dare you ask me to drive? তখন তার হাতটা, ওই যে অ্যাসিস্ট্যান্টের হাতটা যে ধরেছিল ন্যারেটর, ধরে বলেছিল যে তুমি একটু চালিয়েছো যখন এটা সাইড করে দিয়ে যাও, তখন হাতটা সরিয়ে বলল যে তোমার এত সাহস, আমার গুরুজি এদিকে স্বামীজি রাগ করে চলে যাচ্ছে আর তুমি বলছো নাকি আমি তোমার এই কাজটা করবো, এরকম করে সে রাগ করে সে চলে গেল, খুব একটা চিৎকার করে সে চলে গেল সেখান থেকে। তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। আই মাটার, তখন সে আস্তে আস্তে বলল ইউ কান্ট ড্রাইভ ইট এক্সপেন্ড ওভার হিজ চেস্ট আই সাপোজ। ওকে, তখন সে বিড়বিড় করে বলল যে তুমি বোধহয় শুধু তার মানে তার চালুতে তিনি বললে স্বামীজি বললে ইঞ্জিন চালাবে, আমি বললে হয়তো চালাবে না, সে নিজে নিজে আস্তে আস্তে জিনিসটা বললো, ন্যারেটরে বললো। তারপর কি হলো? I made preparation to leave the town in couple of days, leaving the engine to its feet with all his commitment. তখন সে ভাবলো, সে চিন্তা করলো আমি এই শহর ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমি চলে যাব, এই ইঞ্জিনের ভাগ্যে যা আছে তা হবে, আমি এটা ছেড়ে চলে যাব, আমার আর এটার প্রতি দায়িত্ব নেই, কমিটমেন্টই, আমি এখান থেকে সব ছেড়ে চলে যাব, সেটা সে ভাবলো। However, nature came to my rescue in an unexpected manner. কিন্তু যখন সে ভাবলো সে চলে যাবে আর কিছু হবে না, তখন তাকে যখন আর কোনো কিছু তাকে বাঁচাতে পারেনি, সবগুলোতে প্রবলেম ফেস করেছে, লাস্টে দেখা গেল নেচার তাকে হেল্প করেছে, প্রকৃতি তাকে হেল্প করেছে, প্রকৃতি তার রেস্কিউর জন্য এসেছে। কিভাবে এসেছে? যেটা অন্যের জন্য খারাপ হয় দেখা গেল তার জন্য সেই জিনিসটা ভালো হয়ে গেছে। কিভাবে সেটা হলো এই যে এখানে আছে,
You may have heard of earthquake of the year which destroy whole towns in North India. তুমি মেবি শুনেছো যে নর্থ ইন্ডিয়াতে যে খুব জোর ভূমিকম্প হয়েছে যার জন্য অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। ওই সেই যে নর্থ ইন্ডিয়াতে ভূমিকম্প হয়েছে তার ধ্বংসের যে পার্টটা মালগুড়ি শহরের মধ্যে তার প্রভাবটা পড়েছে। তো যেখানে ন্যারেটরি প্লটটা রেডি করেছে সেই প্লটের মধ্যেও মানে সেই জায়গাতে মালগুড়ি শহরেও ভূমিকম্পের প্রভাবটা পড়েছে। ওই ভূমিকম্পের প্রভাবটা পড়াতে কি হয়েছে, দেয়ার ওয়াজ যে রিভারবেশন ইন ইটস আওয়ার টাউন টু, মানে তার প্রভাবটা আমাদের শহরেও মানে মালগুড়ি শহরেও প্রভাবটা পড়েছে। ওই ভূমিকম্পের প্রভাবটা পড়ার কারণে কি হয়েছে দেখো, ভূমিকম্প হলে কি মানুষের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এখানে আমাদের ন্যারেটরের অ্যাডভান্টেজ হয়েছে, ভালো হয়েছে। কিভাবে ভালো হয়েছে, we were thrown out of our beds that night and doors were windows shattered. Next morning I went over to take a last look at my engine before leaving the town. I could hardly believe my eyes, the engine was not there. অর্থাৎ যখন ভূমিকম্প হয়েছে নর্থ ইন্ডিয়াতে এত ধ্বংস হয়েছে তার প্রভাবটা যে মালগুড়ি শহরে পড়েছে, ওইখানে যে ভূমিকম্প হয় সব কেঁপে উঠবে, তারা তাদের বিছানা থেকে পড়ে গেল, দরজা জানলা একটা একটার সাথে বাড়ি যাচ্ছে, এরকম একটা ভূমিকম্পের সিচুয়েশন হয়েছে। তখন দেখা গেল পরের দিন সকালে সে যখন ভাবলো সে চলে যাবে, বাইরে যখন বেরোলো, বাইরে বেরিয়ে দেখলো যে সেখানে তার চোখে বিশ্বাসই করতে পারছে না যে বাইরে যেখানে রাখা ছিল তার যে সে ভাবলো আমি যখন চলে যাব, আমি চলে যাওয়ার আগে আমি আমার রোড ইঞ্জিনটাকে লাস্ট টাইম দেখে আসি। সেখানে যখন রোড ইঞ্জিনটা দেখতে গেল, দেখলো সেখানে গিয়ে দেখলো সে রোড ইঞ্জিনটা ওই জায়গাতে নেই, সে তার চোখে বিশ্বাসই করতে পারছে না। এখন সে ভাবলো এই রোড ইঞ্জিন গেল কোথায়, এখানে নেই, সে গেল কোথায়, যে রোড ইঞ্জিনটা কোথায় গেল, একা একা তো যেতে পারবে না, এটা তো হাত পা নিয়ে কিভাবে কোথায় গেল। তখন দেখলো আই লুকড অ্যাবাউট রেজ অ্যান্ড হিউ ক্রাই, সে তখন কি করলো, খুব মানে চিৎকার করতে লাগলো, এদিকে ছোটাছুটি করতে লাগলো যে আমার রোড ইঞ্জিন কোথায় গেল কোথায় গেল, এরকম খোঁজাখুঁজি করতে লাগলো। তখন দেখলো সার্চ পার্টিস ওয়েন্ট রাউন্ড অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ইন এ ডিসগাস ওয়েল নিয়ারবাই উইথ ইটস ব্যাকআপ। অর্থাৎ যখন সবাই খোঁজাখুঁজি করছিল, সার্চ পার্টিস গেল, তখন গিয়ে দেখলো ফাইনালি রোড ইঞ্জিন ভূমিকম্পের কারণে যে ক্যাপেটার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। ওই যে জায়গাতে গিয়েছে একটা পুরনো একটা কুয়ো ছিল, কুয়ো থাকে না ওয়েল, কুয়ো, ওই কুয়োর মধ্যে গিয়ে উল্টে পড়ে আছে। ওই কুয়াটা না অলরেডি মানে পুরানো ছিল, অলরেডি ওইখানে জল একদম খুবই বাজে জল ছিল, তো ওই কুয়াটা এমনিতেও বন্ধ করতে লাগলো। ওই কুয়াটার মধ্যে গিয়ে কি হলো, রোড ইঞ্জিনটা উল্টে পড়ে গেল, মানে রোড ইঞ্জিন মাথাটা নিচের দিকে পেছনটা উপর দিকে আছে, উল্টে একটা কুয়ার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়াতে কি হলো, I prayed to heaven to save me from fresh complication. তখন সে ভাবলো হে ভগবান এখন নিশ্চয়ই আমার রক্ষা নেই, এত প্রবলেম হয়েছে, এখন কার কুয়োতে না কার কুয়োতে গিয়ে রোড ইঞ্জিনটা পড়লো, এখন মনে হয় আমার কুয়াটাও ঠিক করতে লাগবে, এই কুয়োটার জন্য আবার ঠিক করতে গেলে আলাদা টাকা দিতে লাগবে, নতুন প্রবলেম আবার চলে আসলো। সে সেটা মনে মনে ভাবলো হয়তো বা নতুন প্রবলেম চলে আসলো, কিন্তু না সবসময় যেটা আমরা ভাবি সেটা হয় না। কি হয়েছে, but the owner of the house when he came around and saw what had happened laughed heartily and became at me. যখন সে কুয়োর যে মালিক এসে দেখলো যে কি হয়েছে, যে তার কুয়োর মধ্যে সেই ইঞ্জিনটা উল্টে পড়েছে, তখন সে খুব জোরে জোরে হাসলো। হাসার পর তাকে দেখে খুব জোরে মানে ওই নেটাকে দেখে খুব বেশি হাসলো। কেন হাসলো, you have done me a service. It was the dirtiest water on the earth in that way, and the municipality was sending notice in close it week after week. তখন সে যখন মালিক এসে দেখলো মালিকের কুয়োটা না মানে মিউনিসিপ্যালিটি নোটিশ দিচ্ছে যে এই কুয়ার জলটা একদম ভালো না, খুবই খারাপ, মানে একদম খারাপ জল, এটা নোটিশ আসছে যে এটা তাড়াতাড়ি বন্ধ করো, এই সপ্তাহের মধ্যে কয়েকদিনের মধ্যে এটা বন্ধ করতে লাগবে, বন্ধ করতে গেলে টাকা লাগবে। তো ওইটা এই যে জিনিসটা থেকে তুমি আমাকে বাঁচালে, মানে তুমি আমার এই কাজটা করে দিলে, তোমার ইঞ্জিনটা এখানে পড়েছে তার জন্য আমি বেঁচে গেছি, আমার টাকা দিয়ে জিনিসটা আর মানে কুয়াটা বন্ধ করতে লাগবে না, যে নোটিশ এসেছিল সেই প্রবলেমটা আর হবে না, সেটা ভেবে অনেক খুশি হয়েছে কে, ওই যে কুয়ার যে মালিক। ইতিমধ্যে কি হলো, এই যে কুয়ার মালিক একটা ইন্টারেস্টিং জিনিস, যার ওয়ালটা ভেঙে গেছিল, ওই ওয়াল যে ভেঙেছিল সেই মালিকটাই হলো কুয়োর মালিক। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, I was debting the cost of the clothing, but your engine fits it like a crock. Just leave it there. তখন সে ভাবছিল যে আমার তো এমনি তো এটা বন্ধ করতে লাগতো, টাকা খরচ করতে লাগতো, প্রবলেম হতো, কিন্তু তোমার যে ইঞ্জিনটা এরকম ভাবে কুয়োতে পড়েছে যে এরকম ক্রুকের মতন হয়ে গেছে। ক্রুক মানে হলো বলতে পারো আমরা বোতলে যেরকম মুখা থাকে না, সে মুখাটা এরকম মুখার মতন, যেরকম কুয়ার যখন একটা মুখার মতন পড়ে গেছে, তার জন্য এটার প্রবলেম হবে না, তুমি আমার এই কাজটা থেকে বাঁচিয়েছো, আমার টাকাটা নষ্ট হওয়া থেকে তুমি এটা বাঁচিয়েছো। বাট there are no buts. I will, তখন নেটে বলছে কিন্তু, তখন মালিকে বললো যে আর কোনো কিন্তু না, I will withdraw all complaints and the charges against you and build that broken wall myself, but only leave the thing there. তখন বললো
নেটা বললো কিন্তু নেটা কিন্তু বলতে বলতে সে বলে আর কোনো কিন্তু না, তোমার ব্যাপারে যত আমি কমপ্লেন করেছিলাম আমার ওয়াল ঠিক করতে লাগবে আর অনেক কিছু বিষয় কমপ্লেন করে, যত ধরনের তোমার কমপ্লেন আছে সব ধরনের কমপ্লেন আমি উঠিয়ে ফেলবো, তোমাকে আর কোনো জেলেও যেতে লাগবে না, তোমাকে আমার ওয়ালটাও ঠিক করতে লাগবে না, তুমি জাস্ট আমার উপর একটা হেল্প করো, তোমার ইঞ্জিনটা একুয়াতেই থাকতে দাও, এটাই তুমি করতে দাও, তোমার উপরে যত কমপ্লেন আছে সবগুলো আমি উঠিয়ে নেব, তোমাকে আর টাকা দিতে লাগবে না, তোমাকে আর জেলেও দেখতে লাগবে না। ওইটা সে বললো। That's hardly enough, তখন সে বললো এটাই আমার জন্য enough. I mentioned a few other expenses that this engine had brought on me. তখন সে না নেটা না একটা সুযোগ পেয়ে গেছে, আরে সে যখন ইঞ্জিনটা থাকবে এত কিছু বলছে যে কমপ্লেন উঠিয়ে নেবে, টাকাও দিতে লাগবে না, সেই সুযোগে আমি আরেকটু জিনিস চেয়ে ফেলি কি, তখন সে বললো, তখন ন্যারেটরে বললো সুযোগের মধ্যে যে he agreed to pay for all, সে বললো যে আমার সে বললো যে আমি আর যে আমাদের যে ওয়ার্ক ঠিক করতে পারবো না, আমার যে আরো অন্যান্য জিনিস রয়েছে হাতে যে মেডিসিন দেওয়ার এই ব্যাপারগুলি আমি আর টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, তুমি যদি দিয়ে দাও তাহলে আমি আমার ইঞ্জিনটা তোমার কুয়োতে রেখে দেবো। সে সবগুলি টাকাগুলি দিতে সে মানলো, যে সব কমপ্লেন উঠিয়ে নেবে, সব টাকা দিয়ে দেবে, তার আর কোনো কাউকে টাকা দিতেও লাগবে না, সে জাস্ট তার ইঞ্জিনটা সেখানে রেখে দেবে, সেটাতে সে এগ্রি করলো। কে এগ্রি করলো? ওই যে কোর মালিক, সে এগ্রি করলো। তারপর কি হলো, when again I passed at the way sometime later I paid over the wall, যখন এই জিনিসগুলো হয়ে গেছে তখন সে শান্তি পেল যে না আমার ইঞ্জিনটা চলে গেছে, আমার সব টাকা আর কাউকে দিতে লাগবে না, কারোর কাছে আর পাওনাদার নেই, তখন আরো কিছুদিন পর কয়েক মাস পর দেখা গেল যে সে কি করলো, সে উকি দিয়ে ওই জায়গা দিয়ে যাচ্ছিল, উকি দিয়ে দেখলো, ওয়ালটা একটু উকি দিয়ে দেখলো যে আমার ইঞ্জিনটা কোথায় আছে, এটা কি আসলে কি বন্ধ হয়েছে কিনা, উকি দিয়ে সে দেখলো, পিপ ওই যে উকি দিয়ে দেখা। I found the mouth of the well neat সিমেন্টেড আপ, তখন সে দেখলো কুয়ার যে উপর জায়গাটা না সেটা সিমেন্ট দিয়ে বন্ধ করা, তো কুয়াটা রয়েছে তো এটা সিমেন্ট দিয়ে বন্ধ করা, তখন ন্যারেটর সেটা দেখলো। ওইটা দেখার পর I had a sight of great relief, তখন সে একটা শান্তির একটা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে যে না আমার যত প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে, এটা একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলো যে না প্রবলেম সলভ। এখানেই কিন্তু আমাদের শেষ হলো আমাদের ইন্টারেস্টিং স্টোরিটা। লাস্ট মোমেন্টে এসে যে এই জিনিসটা দেখে যে সিমেন্ট দিয়ে ভর্তি হয়ে গেছে, আমাদের ন্যারেটর কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং তিনি শান্তি পেল যে না ফাইনালি এত কিছু হওয়ার পর আমার প্রবলেমটা সলভ হলো। তো এইভাবে কিন্তু ন্যারেটর এত প্রবলেম হওয়ার পর প্রবলেমটা যে সলভ হলো, সেখানেই কিন্তু আমাদের এই ইন্টারেস্টিং গল্পটা, শর্ট স্টোরিটা যেটা হলো আমাদের আর.কে নারায়ণের লেখা ইঞ্জিন ট্রাভেল, এখানেই শেষ হলো। আশা করি তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছো। আমি জানি ভিডিওটা লেন্দি হয়ে গেছে, তো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসগুলিতে একটু কম লেন্দির মধ্যে তোমাকে জিনিসটা বেস্ট দেওয়ার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে কিন্তু যে আর.কে নারায়ণ ব্যাপারে আরো কিছু জিনিস রয়েছে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলো এক্সট্রা ইনফরমেশন অনেক সময় আসতেও পারে, তো এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে এক্সপ্লেন আমি করছি না, কারণ খুবই ইজি জিনিস, তোমরা দেখলেই বুঝতে পারবে, বেঙ্গলিতে লেখা আছে, আর আমাদের মূল উদ্দেশ্য গল্পটা বোঝা, সেটা আমরা বুঝে পেরেছি। ওকে, সো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানেই শেষ হলো আজকে আমাদের ক্লাস। তবে একটু তোমাদের আমি 1 মিনিট সময় নেব। সময়টা হলো তোমরা অনেকেই বলে থাকো সাকসেস মাস্টার কোচিং সেন্টারে নোটস বা কিরকম ক্লাস করানো হয়। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে ক্লাস করানো হয় এসটিজিটির জন্য, টেটের জন্য, জেআরবিটির জন্য ক্লাস করানো হয়, অনলাইনও আছে অফলাইনও আছে। তোমাদের যে কোর্সের প্রয়োজন, অনলাইন প্রয়োজন হোক কিংবা অফলাইন প্রয়োজন হোক, যেভাবে প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। আর আমাদের কিন্তু কোয়ালিটিফুল ক্লাসেস করানো হয়, যেখানে খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন করা হয়, অনলাইন হোক কিংবা অফলাইন। ডিটেল ডিসকাশনের নোটসটা দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়, অনলাইন অফলাইন বোথ, যেটাই প্রয়োজন, অনলাইন কোর্স কিংবা অফলাইন কোর্স, যেটা প্রয়োজন তোমরা কি করবে আমাদের সাথে যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারো। আর যদি চাও যে তোমরা হার্ড কপি নোটসটা নেবে, তোমরা এসে ক্লাস করতে পারবে না, নোটসটা নিয়ে নেবে, সেটাও নিতে পারো, সেটাও কিন্তু আছে। কি কি নোটস আছে? টেট 1, টেট 2, এসটিজিটি, দেন পিজিটি নোটসও আছে, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, তারপর আমাদের হিস্ট্রিটা রয়েছে। তো যারা পিজিটি নোটস চাও সেটাও কিন্তু দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার পেয়ে যাবে। কোয়ালিটিফুল নোটস, কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার এমসিকিউস রয়েছে। ইভেন আমাদের এখানে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, সেগুলোর মেটেরিয়ালসও রয়েছে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমরা নেক্সট স্টোরিটা ডিসকাস করব, ডিটেল ডিসকাশন করব, একটু কম সময়ের মধ্যে করব। আজকে এটা জানি লেন্দি হয়ে গেছে, তার জন্য সো সরি, বাট নেক্সট ক্লাসে সেই জিনিসটা আমি একটু ধ্যান রাখবো। তো কিরকম হলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।